Hello students, welcome back to our emerging platform Concept Changers and also welcome back to our emerging batch Krishna 1.0। তো তোমাদের আজকের অনেক দিন পর তোমাদের সাথে কিন্তু দেখা হচ্ছে, প্রায় 2 সপ্তাহ পর অর্থাৎ প্রায় 15 দিন পর। তোমাদের একটানা ক্লাস বন্ধ ছিল। কেন বন্ধ ছিল যদি বলতে চাও তাহলে একটা উইক আমি একটা জায়গায় ঘুরতে গেছিলাম ফ্রেন্ডদের সাথে, তো সেই জন্য একটা উইক তোমাদের ক্লাস বন্ধ ছিল। এবং তারপরের উইকটা বন্ধ ছিল কারণ তারপরের উইকে আমি টানা ক্লাস 11-এর ক্লাস দিয়েছি। চারটে ক্লাস দিয়ে 4-5টা ক্লাস দিয়ে কিন্তু আমি সেটাকে একটা চ্যাপ্টার অর্থাৎ রৈখিক অসমীকরণ চ্যাপ্টারটা ক্লাস 11-এর কমপ্লিট করেছি, গতকালকে কমপ্লিট হয়েছে। এবং এরপর তোমাদের ক্লাস 12টা ধরছি এবং তোমাদের পর আজকে একটা লেকচার, অর্থাৎ আজকে আমি ক্লাসটা রেকর্ড করছি তবে হচ্ছে গিয়ে আজকে 19 তারিখ, তো তোমাদের সোমবার অর্থাৎ 20 তারিখ তোমরা একটা লেকচার পাবে। 19 তারিখ অর্থাৎ কালকে একটা লেকচার পাবে, কালকে তোমরা থিওরি পার্টটা পাবে। এবং আজকে কোন চ্যাপ্টার করতে চলেছি সেটা তো বলছি, কালকে একটা লেকচার পাবে, পরশু একটা লেকচার পাবে, পরপর দুদিন, তারপরে হয়তো একদিন গ্যাপ যেতে পারে, দেন তারপর একদিন কি দুদিন গ্যাপ গিয়ে তারপর আবার 2-3টে লেকচার পরপর তোমরা পাবে। এইভাবে কিন্তু চলতে থাকবে, কারণ সেই গ্যাপগুলোতে আমাকে ক্লাস 11টাকেও কভার করতে হবে। ওকে, কারণ ক্লাস 11-এর এখন একটা হিউজ চ্যাপ্টার, বড় চ্যাপ্টার শুরু করতে চলেছি, ত্রিগোণমিতি এর পরের উইক থেকে শুরু হবে। তো যেহেতু খুব বড় চ্যাপ্টার তাই কিন্তু কন্টিনিউয়াসলি ওখানেও ক্লাস দিতে হবে। এবং তোমাদের আজকের যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি, আজকে আমাদের খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টারটাও বলতে গেলে খুবই সহজ। তোমার হলে স্যার সব চ্যাপ্টার কি সহজ, তাহলে কঠিন কোন চ্যাপ্টারগুলো? দেখো, আসলে ম্যাথে কঠিন বলে কোনো কিছু হয় না। ম্যাথটা যদি তুমি বুঝে যদি তুমি করতে পারো ঠিকঠাক, তাহলে ম্যাথ কিন্তু পুরোপুরি ইজি। কোন চ্যাপ্টার আমরা করব, চ্যাপ্টারটা আমি মুখে বলছি না, চ্যাপ্টারটা আমি এখানে লিখছি। তোমার হলে স্যার এমন কি চ্যাপ্টার যে মুখে বলা যাবে না? এই হচ্ছে কি আমাদের আজকের চ্যাপ্টার, অর্থাৎ আজকের চ্যাপ্টার কিন্তু হতে চলেছে ডিটারমিনেন্ট। তোমরা বললে ম্যাট্রিক্স কমপ্লিট, হ্যাঁ, তোমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারটা আমি কমপ্লিট করে দিয়েছিলাম। এবং ম্যাট্রিক্স চ্যাপ্টারে আমি 4টে লেকচার টোটাল নিয়েছি। 2টো লেকচার আমাদের থিওরি ছিল, আর 2টো লেকচারে আমি কিন্তু বইয়ের এমসিকিউ করাইনি, মানে বই থেকে কিছু এমসিকিউ কালেক্ট করেছি এবং অন্যান্য বই থেকে এমসিকিউ কালেক্ট করে আমি টপ 100 এমসিকিউ কিন্তু করে দিয়েছি। 100টা কোশ্চেন ওখানে করানো হয়েছে। বাট আমি চাই কিন্তু বইয়ের থ্রো লেভেল 1-এর এমসিকিউগুলো কমপ্লিট করে দেয়, তাই এখন আমি করাচ্ছি না, যেহেতু তোমাদের সামনেই এক্সাম। তো এই চ্যাপ্টারটা, ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা কিন্তু বইয়ের লেভেল 1 এমসিকিউ থ্রোলি করে ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করব থিওরির সাথে। দেন আমাদের টাইম যদি হাতে থাকে তাহলে কিন্তু আমি ম্যাট্রিক্স, হাতে টাইম থাকবে অবশ্যই, কোনো চাপ নেই, তাহলে আমরা এটা কমপ্লিট, এই চ্যাপ্টারটা পুরোপুরি কমপ্লিট করার পর ম্যাট্রিক্সের আমরা কিন্তু ধরে ধরে লেভেল 1 এমসিকিউটাকেও কিন্তু কমপ্লিট করব, যতগুলো 30টা থাকুক, 40টা থাকুক বা 50টা যা এমসিকিউ থাকুক, 2টো অথবা 3টে লেকচারে আমরা কমপ্লিট করার চেষ্টা করব। ওকে, তো আজকের চ্যাপ্টার আমরা শুরু করতে চলেছি ডিটারমিনেন্ট বা নির্ণায়ক। এবং এখানে আমরা কি কি টপিক আজকে কভার করতে চলেছি সেটা আমরা লিখে নেব। টপিকস টু বি কভার্ড, টপিকস টু বি কভার্ড। ওকে, টপিক ডিটারমিনেন্ট চ্যাপ্টারটা মানে চ্যাপ্টারটা একটা, কিন্তু এখানে 3টে কি 4টে পার্ট থাকবে, অর্থাৎ একটা পার্ট আমরা করব, দেন তারপর তার এক্সারসাইজ দেওয়া থাকবে, সেইভাবে কিন্তু করব। আজকে আমরা একটা পার্টের থিওরি কভার করে নেব, অ্যান্ড এরপরের যে লেকচারটা তোমরা পাবে সেখানে একটা পার্টের যা এমসিকিউ থাকবে সেগুলো লেভেল 1 এমসিকিউগুলো আমরা করে নেব। ওকে, তো টপিকস টু বি কভার্ড আজকে আমরা কভার করতে চলেছি কিনা, আজকে হচ্ছে গিয়ে তোমাদের ডেফিনেশন অফ ডিটারমিনেন্ট, ডেফিনেশন অফ ডিটারমিনেন্ট, expansion of determinant, expansion of determinant। আর একটা আমরা করতে চলেছি হচ্ছে গিয়ে মাইনর অ্যান্ড কোফ্যাক্টর, মাইনর অ্যান্ড কোফ্যাক্টর, অর্থাৎ কোফ্যাক্টর মানে হচ্ছে সহউৎপাদক, মাইনর মানে কিন্তু মাইনর। ওকে, এর ইংলিশ বাংলা দুটো একই, কোফ্যাক্টর মানে হচ্ছে সহউৎপাদক অফ আ ডিটারমিনেন্ট। এটা করতে চলেছি। আর 4 নম্বর আর আমরা কি করতে চলেছি, সাম কোশ্চেন, সাম এক্সাম্পল
অর্থাৎ কিছু এক্সাম্পল তো আমরা করব, যে টপিকগুলো করব টপিক রিলেটেড আমরা এক্সাম্পল কিছু করব। তাহলে আমাদের আজকের কি কি টপিক কভার হবে, আজকে এই 4টে টপিক আমরা কভার করব। এক হচ্ছে ডেফিনেশন অফ ডিটারমিনেন্ট, ডিটারমিনেন্টের ডেফিনেশন অর্থাৎ নির্ণায়কের সংজ্ঞাটা কীরকম। যেমন ম্যাট্রিক্সের আমরা সংজ্ঞা কী দিয়েছিলাম, যে একটা হচ্ছে আয়তাকার সজ্জা, কিছু পদ বা কিছু তোমার সংখ্যা অর্থাৎ কিছু মানকে নিয়ে, মান বলা ভুল, কিছু সংখ্যা বা কিছু পদ অর্থাৎ কিছু এলিমেন্টকে নিয়ে একটা আয়তাকার বা রেক্টেঙ্গুলার এরে অর্থাৎ আয়তাকার সজ্জাকে আমরা ম্যাট্রিক্স বলেছিলাম। তার কোনো মান ছিল না অর্থাৎ কোনো ভ্যালু কিন্তু ম্যাট্রিক্সের পাওয়া যায়নি, বা ডিটারমিনেন্টের কিন্তু একটা মান রয়েছে এবং সেগুলো আমরা দেখবো আস্তে আস্তে। দেন আমরা কোনো একটা ডিটারমিনেন্টকে কীভাবে এক্সপেন্ড করতে পারি অর্থাৎ সেটাকে ভেঙে যে আমরা মানে সলভ করে যে মানটা পাবো সেটা কীভাবে করবো সেটা আমরা দেখবো। ডিটারমিনেন্ট কোন কোন ম্যাট্রিক্সের এক্সিস্ট করে সেটা আমরা বলবো। তারপর আমরা মাইনার কোফ্যাক্টর দেখবো অ্যান্ড কিছু এক্সাম্পল এই রিলেটেড দেখবো। ওকে, তো বেশি আর কথা না বলে আমরা শুরু করছি মেন টপিক। মেন তোমাদের কি না ডেফিনেশন অফ ডিটারমিনেন্ট। তোমাদের ফার্স্ট হচ্ছে গিয়ে ডেফিনেশন অফ ডিটারমিনেন্ট। ডেফিনেশন ডিটারমিনেন্টের ডেফিনেশনটা কি হতে পারে না, ডিটারমিনেন্টের ডেফিনেশন হচ্ছে গিয়ে যে নির্ণায়ক কি না, নির্ণায়ক হচ্ছে গিয়ে একটা মান অর্থাৎ যেমন ম্যাট্রিক্স কি ছিল, ম্যাট্রিক্স ছিল এই ধরনের, আমরা ম্যাট্রিক্স একটা কোনো এ বি সি ডিকে যখন এ করতাম তখন এই ধরনের এটা ইকুয়াল টু কোনো কি ভ্যালু আমরা পেতাম, কোনো ভ্যালু কিন্তু আমরা পেতাম না। ওকে, বাট নির্ণায়কের ক্ষেত্রে আমরা কিন্তু বা ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু একটা ভ্যালু পাবো, ভ্যালু একটা কিন্তু পাবো। ওকে, এবং সেই ভ্যালুটা যেটা পাচ্ছি অর্থাৎ ডিটারমিনেন্ট, আমি সংজ্ঞাটা লিখছি খুবই সাজিয়ে, আমি একটা নিজের রকম করে একটা সংজ্ঞা বানিয়েছি, যেহেতু তোমাদের ছায়ার বইতে তোমরা দেখবে সেভাবে কোনো সংজ্ঞা দেওয়া নেই এবং যা লেখা আছে ওখান থেকে তোমরা খুবই কম বুঝতে পারবে। তো সংজ্ঞাটা আমি যেটা লিখছি সেটা মন দিয়ে দেখবে এবং সেটা খাতায় নোট ডাউন করবে, সেটা বুঝে করে পড়লে আশা করছি বুঝতে পারবে। কি না, নির্ণায়ক হচ্ছে একটি মান, নির্ণায়ক হচ্ছে একটি মান, মান মানে আমি এখানে সাইডে লিখে দিচ্ছি ভ্যালু, একটি মান যা আমরা কোথা থেকে পেয়ে থাকি, যা আমরা কিছু পদের বিশেষভাবে সজ্জিত একটি রূপ থেকে পেয়ে থাকি, বিশেষভাবে সজ্জিত একটি রূপ থেকে পেয়ে থাকি আর কন্ডিশন কি না, যেখানে সর্বদা সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সমান থাকবে বা সমান হবে, আমি লিখছি সমান হবে। তাহলে আমরা ডেফিনেশনটা কি পেলাম না, ডিটারমিনেন্ট বা নির্ণায়কের ডেফিনেশনটা আমরা পেলাম, ডেফিনেশনটা আমরা পেলাম যে নির্ণায়ক হচ্ছে একটি মান অর্থাৎ ম্যাট্রিক্স, আমরা যেমন বলছিলাম যে ম্যাট্রিক্স কোনো মান হতে পারে না, বাট ডিটারমিনেন্ট কিন্তু হচ্ছে কি না, ডিটারমিনেন্ট হচ্ছে একটি মান যা আমরা কোথা থেকে পেয়ে থাকি না, যা আমরা কিছু পদের একটা বিশেষভাবে সজ্জিত, যেমন আমরা ম্যাট্রিক্সের ক্ষেত্রেও একটা সজ্জা পেয়েছিলাম, ডিটারমিনেন্টের ক্ষেত্রেও সেম সজ্জা পাবো, কিছু একটা বিশেষভাবে সজ্জিত একটি রূপ যা আমরা কিছু পদ বা কিছু এলিমেন্ট থেকে আমরা নিতে পারি, বিশেষভাবে সজ্জিত একটি রূপ থেকে পেয়ে থাকি, সেই মানটা আমরা ওখান থেকেই পাবো। কোথা থেকে পাবো না, কিছু এলিমেন্ট দ্বারা বিশেষভাবে সজ্জিত একটি রূপ থেকে আমরা একটা মান পাবো, ওই মানটাই হচ্ছে নির্ণায়ক এবং সেই সজ্জাটার ক্ষেত্রে একটা কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করতে হবে। কন্ডিশনটা কি না, কন্ডিশনটা হচ্ছে এই যে যেখানে সর্বদা সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সমান থাকতে হবে। অর্থাৎ তার মানে আমরা কি বলতে পারি না, তার মানে আমরা বলতে পারি যে সেখানে নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস অলওয়েজ ইকুয়াল থাকতে হবে। সর্বদা কথাটা মনে রাখবে, কখনো কখনো যে সমান কখনো সমান থাকবে না এমন না, সর্বদা সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা কিন্তু সমান থাকতে হবে। ওকে, ক্লাসটা চলছে কিনা একবার দেখে নি। ওকে, ক্লাস চলছে। তো নির্ণায়কটা তাহলে কি না, নির্ণায়ক হচ্ছে, আরেকবার রিপিট করছি ডেফিনেশনটা, নির্ণায়ক হচ্ছে একটা মান যা আমরা কিছুগুলো পদ দ্বারা অর্থাৎ কিছু পদের দ্বারা সজ্জিত একটি বিশেষভাবে সজ্জিত একটি রূপ থেকে পেয়ে থাকি একটি মান, যেই সজ্জাটির ক্ষেত্রে একটা কন্ডিশন কিন্তু ফুলফিল করতে হবে। কি কন্ডিশন না, যেখানে নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস অর্থাৎ সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যাকে কিন্তু সমান থাকতে হবে, এটাই হচ্ছে কন্ডিশন। এবং এই ডেফিনেশনটা কিন্তু খুবই একটা সহজ ডেফিনেশন এবং ডেফিনেশনটা মনেও রাখতে পারবে তোমরা। কি না, নির্ণায়ক হচ্ছে এইভাবে জাস্ট বুঝবে, নির্ণায়ক হচ্ছে একটি মান যা আমরা কিছু পদের দ্বারা সজ্জিত একটি বিশেষভাবে রূপ থেকে পেয়ে থাকি, যেক্ষেত্রে সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান হয়ে থাকে।
ওকে, এখন আমি তোমাদের একটা জিনিস জিজ্ঞাসা করছি, তোমরা বলতে পারবে যে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি সংখ্যা এবং স্তম্ভ সংখ্যা সমান হয় ওই ম্যাট্রিক্সকে আমরা কি বলে থাকি? অর্থাৎ যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ আর ইকুয়াল, দেন দ্য ম্যাট্রিক্স ইজ কল্ড হুইচ ম্যাট্রিক্স। অর্থাৎ ম্যাট্রিক্সটিকে আমরা কি ম্যাট্রিক্স বলে থাকি? না, ম্যাট্রিক্সটিকে আমরা বর্গ ম্যাট্রিক্স বা স্কোয়ার ম্যাট্রিক্স বলে থাকি, কারণ সেখানে নাম্বার অফ রোজ নাম্বার অফ কলাম। যখন ম্যাট্রিক্স আমরা করেছিলাম তখন তার ডেফিনেশনগুলো আমি বলেছিলাম। ওকে, যে নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলাম যদি সেম থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? না, সেটাকে আমরা বর্গ ম্যাট্রিক্স বলবো। তাহলে এক্ষেত্রে সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা সমান হতে হবে, এই কিন্তু হচ্ছে গিয়ে তোমাদের ডেফিনেশন। এবং এক্ষেত্রে কিছু নোট তোমাদের লিখতে হবে। তো আমি নোট বলে, তোমরা এরপরে নোট বলে লিখবে, নোট বলে লিখবে, দেন তোমরা কিন্তু নোটগুলো লিখবে। ওকে, নোট নোট আমরা কি কি লিখবো? না, নোট এখানে অনেক কিছু লেখা রয়েছে। কি না, নির্ণায়কের ক্ষেত্রে আমরা এখানেই বললাম সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা সমান হবে, তাহলে 1 নম্বর নোট আমি শর্টে লিখছি। তোমাদের যখন পিপিটিটা পাবে, পিপিটিতে কিন্তু যথেষ্ট খুব ভালোভাবে লেখা আছে, তো আমি শর্টে লিখছি। নাম্বার অফ রোজ ইকুয়ালস টু নাম্বার অফ কলামস অলওয়েজ, অর্থাৎ সর্বদা কিন্তু এটাকে ফুলফিল করতে হবে। ওকে, এরপরে 2 নম্বর আমাদের কি না, 2 নম্বর আমাদের নোট যেটা হচ্ছে, একটি নির্ণায়কের ক্রম সর্বদা কিন্তু n ক্রস n হয়, কারণ নাম্বার অফ রোজ আর নাম্বার অফ কলামস ইকুয়াল। যদি নাম্বার অফ রোজ এনটা থাকে তাহলে নাম্বার অফ কলামসও এনটা থাকবে। এবং আমরা কি জানি, অর্ডারটা কি হয় না, অর্ডারটা হয়ে থাকে যে সারি সংখ্যা ক্রস স্তম্ভ সংখ্যা। তাহলে এনটা যদি সারি সংখ্যা এবং এনটা যদি স্তম্ভ সংখ্যা থাকে তাহলে অর্ডারটা কি হবে? n ক্রস n, জাস্ট এইভাবে বুঝতে হবে। তাহলে অর্ডার অফ আ ডিটারমিন্যান্ট ইকুয়াল টু কি হবে? n ক্রস n। ওকে, n ক্রস n, এটা গেল 2 নম্বর পয়েন্ট। এরপরে 3 নম্বর পয়েন্ট আমরা কি লিখবো? না, 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে প্রথম ক্রমের নির্ণায়ক কিন্তু একটি জাস্ট সংখ্যা মাত্র। প্রথম ক্রমের নির্ণায়ক ফার্স্ট অর্ডার ডিটারমিন্যান্ট ইজ জাস্ট এ নাম্বার। অর্থাৎ একটা প্রথম ক্রমের নির্ণায়ক মানে নির্ণায়ককে আমরা কিন্তু, এটা আমি একটু পরে বলছি, নির্ণায়ককে কিন্তু আমরা এই ধরনের দুটো, অর্থাৎ মোডের যা সাইন সেই সাইন দ্বারাই আমরা ডিটারমিন্যান্টকে চিহ্নিত করে থাকি। ওকে, মোডের যা সাইন, যেমন দুটো ডান্ডা দিয়ে আমরা দুটো পূর্ণচ্ছেদ দিয়ে মাঝখানে একটা জিনিস লিখি, এবং ডিটারমিন্যান্টের ক্ষেত্রেও সেম। ফার্স্ট অর্ডার ডিটারমিন্যান্ট মানে কি, ওখানে একটা সারি থাকবে একটা স্তম্ভ থাকবে, তার মানে একটাই। যদি 5 লিখি তাহলে এখানে একটা সারি একটা স্তম্ভ, তাহলে কি ডিটারমিন্যান্ট অফ 5 মানে তো আমরা 5ই পাবো, একটা তো নাম্বার পাবো। ডিটারমিন্যান্ট মানে কি, নির্ণায়ক হচ্ছে একটি মান, একটা মান পাবো, যা আমরা কিছু পদের বিশেষ হবে, একটা পদের বিশেষ হবে সজ্জিত থেকে পাচ্ছি। এখন যেখানে সর্বদা সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা সমান হবে, দেখো একটা সারি একটা স্তম্ভ, তাহলে ফুলফিল করছে ডেফিনেশন ওয়াইজ। তাহলে এইটা হচ্ছে, তাহলে প্রথম ক্রমের নির্ণায়ক কি, ইজ জাস্ট এ নাম্বার। তাহলে এই 3টে পয়েন্ট আশা করছি বুঝতে পেরেছো। তাহলে 3টে পয়েন্ট কি আরেকবার রিপিট করছি। না, নির্ণায়কের ক্ষেত্রে বা ডিটারমিন্যান্টের ক্ষেত্রে নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস আর অলওয়েজ ইকুয়াল। 2 নম্বর পয়েন্টটা কি না, 2 নম্বর পয়েন্ট আমরা যেটা বললাম যে ডিটারমিন্যান্টের অর্ডার কি হবে, n ক্রস n বা m ক্রস m যা হতে পারো। যদি তুমি সারি সংখ্যা m ধরো তাহলে স্তম্ভ সংখ্যাও m হবে, তাহলে m ক্রস m অর্ডার হবে। n ধরলে n ক্রস n হবে, p ধরলে p ক্রস p, তাহলে তুমি যা ধরবে সেই হবে, কিন্তু সেটা ক্রস সেটাই হয়ে থাকবে। ওকে, তাহলে এই হয়ে গেল 3টে নোট। এরপরে আমরা 4 নম্বর নোটটা লিখবো, সর্বদা সারি সংখ্যা। 4 নম্বর নোটটা আমরা লিখবো। 4 নম্বর নোটটা আমাদের কি রয়েছে না, 4 নম্বর নোটটা আমার পিপিটিতে যেটা রয়েছে, আমি পিপিটি থেকে 4 নম্বর নোটটা দেখে নিচ্ছি। যে n ক্রমের নির্ণায়ক, যদি কোনো একটা নির্ণায়কের ক্রম যদি n হয়, তাহলে n ক্রমের নির্ণায়কের ক্ষেত্রে মোট পদ n স্কোয়ারটি হবে। অর্থাৎ একটা n ক্রস n অর্ডারের যদি একটা ডিটারমিনেন্ট নেওয়া হয়, তাহলে সাপোজ আমি 2 ক্রস 2 নিচ্ছি, তাহলে 2 ক্রস 2 মানে কত, 1 2 3 4, তাহলে কটা পদ রয়েছে, 4টি পদ রয়েছে। তাহলে 2 ক্রস 2 মানে 2 এর স্কোয়ার, সেই রকম n ক্রস n মানে n এর স্কোয়ার। যদি 3 ক্রস 3 থাকে তাহলে কটা পদ থাকবে, 9টা, 3 এর স্কোয়ার, n স্কোয়ারটি পদ থাকবে। ওকে, তাহলে 5 নম্বর পয়েন্ট কি হবে না, 5 নম্বর পয়েন্ট হবে শুধুমাত্র, কিন্তু এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বলছি, যে শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই নির্ণায়ক পাওয়া সম্ভব। ওকে, we can find determinant for only square matrix.
অর্থাৎ শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়ক পাওয়া যদি তুমি একটা এই ধরনের ম্যাট্রিক্স লিখো যে 1 2 3 4 5 6, এখন তুমি যদি বলো এর নির্ণায়ক কি পসিবল 1 2 3 4 5 6, দিস ইজ নট পসিবল, অর্থাৎ এর নির্ণায়ক কিন্তু পাওয়া সম্ভব নয়। কেন সম্ভব নয় সেটা সেটা জেনে তোমার কোনো লাভ নেই। কেন সম্ভব নয়, কারণ ওটা জেনে তোমার কোনো কাজেও দেবে না, ওটা জানারও দরকার নেই। যে আমরা জানি যে স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে শুধুমাত্র, কারণ এর ক্ষেত্রে মানটা আমরা বের করতে পারবো না, ওকে, সেই জন্যই এ পাওয়াটা সম্ভব নয়। যে কি না, শুধুমাত্র এই জিনিসটা মনে রাখবে, শুধুমাত্র বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রেই নির্ণায়ক পাওয়া সম্ভব, অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়ক পাওয়া সম্ভব নয়। এবং তাই জন্য আমরা দেখেছি যে সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা সমান হয় কোন ম্যাট্রিক্সের ক্ষেত্রে, বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে, এবং সেই জন্য বর্গ ম্যাট্রিক্সেরই আমরা নির্ণায়কটা পেয়ে থাকি, এবং সেই জন্য নির্ণায়কের ক্ষেত্রে সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সমান হবে। ওকে, তাহলে এটা কেন হয় না সেটা আমি এখন পয়েন্টটাকে ডিসকাস করতে পারি। যে স্যার তোমরা বলবে স্যার কেন বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক পাওয়া সম্ভব নয়? না দেখো, বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্সের নির্ণায়ক পাওয়া সম্ভব নয়। তার একটা কারণ হচ্ছে যে আমাদের নির্ণায়কের ক্ষেত্রে কি হতে হবে, নির্ণায়কের ক্ষেত্রে আমাদের কিন্তু সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যাটা সমান হতে হবে। দেখো, এটা যদি আমি নির্ণায়ক বের করি, একটা 2x3 অর্ডারের একটা ম্যাট্রিক্সের যদি নির্ণায়ক বের করি, এর ক্ষেত্রে কি বর্গ ম্যাট্রিক্স হচ্ছে, এর ক্ষেত্রে ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টের যখন নির্ণায়কটা বের করছি তখন নির্ণায়কের দুটো সারি তিনটে স্তম্ভ থাকছে, তাহলে তো সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা সমান হচ্ছে না, তাই এর নির্ণায়ক পাওয়া পসিবল নয়। এবং বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে সারি স্তম্ভ নির্ণায়কের যখন বর্গ ম্যাট্রিক্সের নির্ণায়কটা আমরা বের করব তখন সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা দুটো সমান হবে, এবং সেই কারণে তখন কি হবে, তখন তার কিন্তু আমরা নির্ণায়কটা পেতে পারি। এছাড়া কিন্তু অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা কিন্তু নির্ণায়ক পাওয়া পসিবল না। কেন পসিবল না, না কারণ হচ্ছে যে সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা সমান হয় না। তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে বলতো বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্সের কেন নির্ণায়ক পাওয়া সম্ভব নয়, তোমরা জাস্ট বলবে যে বর্গ ম্যাট্রিক্স ছাড়া অন্য কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে নির্ণায়ক যখন আমরা বের করব তখন সেক্ষেত্রে সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সমান হবে না, এবং সেই জন্য নির্ণায়ক পাওয়া সম্ভব নয়। কারণ আমাদের নির্ণায়কের ক্ষেত্রে ক্রাইটেরিয়া একটা রয়েছে, কন্ডিশন একটা রয়েছে। কন্ডিশনটা কি, কন্ডিশনটা হচ্ছে সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যাকে সমান হতে হবে। জাস্ট এই জিনিসটা মনে রাখবে। এরপরে 5 নম্বর গেল, এরপরে 6 নম্বর পয়েন্টটা আমরা লিখছি এখানে। 6 নম্বর পয়েন্টটা হচ্ছে কি না, কিভাবে ডিটারমিনেন্টকে আমরা লিখবো, ডিটারমিনেন্টকে আমরা কি সাইন দ্বারা রিপ্রেজেন্ট করবো। না, ডিটারমিনেন্টকে আমরা এই সাইন দ্বারা রিপ্রেজেন্ট করে থাকি, এই সাইন দ্বারা আমরা ডিটারমিনেন্টকে রিপ্রেজেন্ট করে থাকি। অর্থাৎ এর আন্ডারে, এর ভেতরে, এই চিহ্নটির ভেতরে, এই চিহ্নটির ভেতরে নির্ণায়কের অন্তর্গত পদগুলি লেখা হয়ে থাকে। ওকে, তাহলে আশা করছি এই জিনিসটা বুঝতে পারছো যে কি না, যে হচ্ছে কি যে কোন সাইন দ্বারা আমরা ডিপেন্ড করে থাকি। না, এইভাবে একটা যে মোড সাইনটা যেরকম হতো ছোট, মোড সাইনটা কি হতো এইরকম হতো ছোট, এবং এর যে বড়া ভার্সান অর্থাৎ কোনো একটার বড়া প্যাক, অর্থাৎ যেমন আমরা কোনো একটা বিস্কুট যখন কিনতে চাই তখন আমরা 5 টাকারও প্যাক পেয়ে থাকি, এবং সেটার আমরা 20 টাকা, 40 টাকার, 50 টাকা। সাপোজ তুমি ওরিও বিস্কুটের ক্ষেত্রে ধরে থাকো, ওরিও বিস্কুট হচ্ছে খুব একটা ফেমাস বিস্কুট, কোনো বিস্কুটের কোম্পানির প্রমোশন আমি করছি না এখানে। ওরিও একটা খুব ভালো কোম্পানি, খুব ভালো বিস্কুট, আমিও খাই, আমারও খেতে খুব ভালো লাগে, সবার খুব ভালো লাগে, একটা ফেভারিট বিস্কুট ওরিও বিস্কুট। ওকে, তো ওরিও বিস্কুটের ক্ষেত্রে কি হয় না, ওরিও বিস্কুটের ক্ষেত্রে তোমরা দেখবে একটা ছোটো ব্যাগ পাওয়া যায় 10 টাকা নেয়। অনলাইনের ক্ষেত্রে দামটা হয়তো কম হতে পারে, কিন্তু দোকানে গেলে, আমাদের এমনি কোনো দোকানে গেলে 10 টাকা দিয়ে কিন্তু একটা ওরিও ছোটো ব্যাগ কিন্তু আমরা পেতে পারি। বাট ওর বড়া প্যাক অর্থাৎ 75-এর রয়েছে, 100-র রয়েছে, দেখবে ওর বড় প্যাকটা রয়েছে। সেমনি এই জিনিসটাকে জাস্ট মনে রাখবে যে মডিউলার সাইনটা হচ্ছে এর ছোটো প্যাক, এবং অর্থাৎ ছোটো ওরিও বিস্কুটের প্যাক 10 টাকার, এবং এটা হচ্ছে 75 টাকার ওরিও বিস্কুটের প্যাক, অর্থাৎ এর বড়া ভার্সান, অর্থাৎ এর বড় ভার্সানটা হচ্ছে ডিটারমিনেন্টের সাইন। ওকে, এইভাবে বুঝে নিলে হয়ে গেল। আর তাহলে মনে রাখতে হবে না ম্যাট্রিক্সের ক্ষেত্রে কী ছিল না, জাস্ট এইভাবে ছিল, আর এর ক্ষেত্রে জাস্ট এভাবেও মনে রাখতে পারো যে জাস্ট ম্যাট্রিক্সের যে বাঁকা যে এগুলো ছিল ওগুলো জাস্ট খুলে গেছে, সোজা হয়ে গেছে। অর্থাৎ বাঁকা যে এইটা যেমন এটা আর এটা বাঁকা ছিল, এটা উপর দিকে সোজা হয়েছে, এটা নিচের দিকে সোজা হয়েছে, তাহলে হয়ে গেলে তখন আমরা কিন্তু এইটা পাচ্ছি। ওকে, এভাবেও মনে রাখতে পারো, বা এইভাবে ছোটো প্যাক বড়ো প্যাক দিয়েও মনে রাখতে পারো। তাহলে আশা করছি ম্যাট্রিক্স বলছি, ডিটারমিনেন্টের কিন্তু আমাদের যা নোট এখান থেকে প্রায় 5-6টার মতো পয়েন্ট আমরা এখান থেকে মনে রাখতে পারলাম। পয়েন্টগুলো আরেকবার আমি ডিসকাস করে দিচ্ছি, দেন আমরা কিন্তু এক্সপেনশন অফ ডিটারমিনেন্টে চলে যাবো।
পয়েন্টগুলো আরেকবার আমি ডিসকাস করছি। কি আমরা পয়েন্টগুলো করলাম না, পয়েন্টগুলো হচ্ছে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ডিটারমিনেন্টের ক্ষেত্রে সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সমান হতে হবে। ডিটারমিনেন্টের ডেফিনেশনটা আরেকবার বলছি। ডিটারমিনেন্টটা কি না, নির্ণায়ক হচ্ছে শুধুমাত্র একটা মান বা ভ্যালু, যেটা আমরা কতকগুলি পদের বিশেষভাবে সজ্জিত একটি রূপ থেকে পেয়ে থাকি, যেই সজ্জাটির ক্ষেত্রে একটি কন্ডিশন ফুলফিল করতে হবে। কন্ডিশনটি হচ্ছে সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সমান হতে হবে। বাস এটাই হয়ে গেল ডেফিনেশন। এখন যদি তোমাকে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো কি না, সেই পয়েন্টগুলো হচ্ছে যে ডিটারমিনেন্টের ক্ষেত্রে কী হতে হবে, ডিটারমিনেন্টের ক্ষেত্রে 1 নম্বর পয়েন্ট হচ্ছে সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যাকে সমান হতে হবে। 2 নম্বর পয়েন্টটা কি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে কোনো একটা ডিটারমিনেন্টের ক্ষেত্রে অর্ডারটা n ক্রস n বা m ক্রস m হয়ে থাকে। আমরা যখন ম্যাট্রিক্সের ক্ষেত্রে অর্ডারটা m ক্রস n করেছিলাম, এক্ষেত্রে কিন্তু m ক্রস n হবে না, এক্ষেত্রে হয় m ক্রস m হবে, নতুবা n ক্রস n হবে। কেন? কারণ আমরা সারি সংখ্যা স্তম্ভ সংখ্যা সমান ধরছি, এবং আমরা ক্রম কি জানি, ক্রম হয় সারি সংখ্যা ক্রস স্তম্ভ সংখ্যা। তাহলে সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা যদি সমান হয় তাহলে m ক্রস m হবে। ওকে, এবং কোনো একটা n ক্রস n অর্ডারের ম্যাট্রিক্সের ডিটারমিনেন্টের ক্ষেত্রে টোটাল নাম্বার অফ এলিমেন্ট হয়ে যাবে n স্কোয়ারটি। ওকে, n স্কোয়ারটি এলিমেন্ট হয়ে যাবে। 4 নম্বর পয়েন্ট আমরা কি দেখলাম, যে কোনো একটা ফার্স্ট অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে সেটা জাস্ট একটা সংখ্যা হয়ে থাকে, এবং আমি সেটা দেখিয়েও দিলাম যে একটা প্রথম ক্রমের নির্ণায়ক মানে একটা জাস্ট সংখ্যা মাত্র। 5 নম্বর পয়েন্ট আমরা কি দেখলাম না, 5 নম্বর পয়েন্ট আমরা কিভাবে সাইন দ্বারা বোঝাতে পারি সেটা আমরা দেখেছি, এবং আমরা দেখলাম যে আরেকটা পয়েন্ট আমরা ম্যাট্রিক্সেও বলেছিলাম যে শুধুমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সেরই নির্ণায়ক পাওয়া পসিবল, কারণ স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা তার ডিটারমিনেন্ট, এখন যদি আমি জিজ্ঞাসা করি কেন বলো তো, কেন অন্যান্য ম্যাট্রিক্সের নির্ণায়ক পাওয়া পসিবল না, তোমরা বলবে স্যার অন্যান্য ম্যাট্রিক্সের নির্ণায়ক পাওয়া পসিবল না, কারণ অন্যান্য ম্যাট্রিক্সের ক্ষেত্রে যখন আমরা নির্ণায়ক বের করতে যাব তখন সেক্ষেত্রে সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সমান হবে না, তাই সেক্ষেত্রে নির্ণায়ক পাওয়া পসিবল নয়। কারণ নির্ণায়কের ক্ষেত্রে আমাদের একটা মেন ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে না, ক্রাইটেরিয়ার ক্ষেত্রে কি না, সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সমান হতে হবে, এবং সেই জন্য বর্গ ম্যাট্রিক্সের যদি আমরা নির্ণায়ক বের করি সেক্ষেত্রে সারি সংখ্যা ও স্তম্ভ সংখ্যা সমান হয়, এবং সেক্ষেত্রেই আমরা একমাত্র নির্ণায়কটা পেতে পারি। ওকে, তাহলে আশা করছি পয়েন্টটা আমি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে এই ছিল গিয়ে তোমাদের কি না, এই ছিল তোমাদের ডিটারমিনেন্টের থিওরি, মানে ডিটারমিনেন্টের থিওরি। আজকের তো থিওরি ক্লাস ডিটারমিনেন্টের ডেফিনেশনটা আমরা দেখলাম, এবং আর কি দেখলাম না, আর কিন্তু আমরা ডিটারমিনেন্ট রিলেটেড যে কিছু পয়েন্ট আমরা কিন্তু এখান থেকে দেখলাম। এরপরে আমরা চলে আসছি এক্সপেনশন অফ ডিটারমিনেন্ট। এক্সপেনশন অফ ডিটারমিনেন্ট, অর্থাৎ ডিটারমিনেন্টকে কীভাবে আমি এক্সপেন্ড করব। ওকে, এক্সপেন্ড কীভাবে করবো না, এক্ষেত্রে আমরা দুটো জিনিস দেখব। 1 নম্বর হচ্ছে ফর সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট আমরা প্রথমে দেখে নেব। অর্থাৎ সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা প্রথমে এক্সপেনশনটা দেখবো, দেন আমরা কি দেখবো, দেন আমরা থার্ড অর্ডারের ক্ষেত্রে দেখবো, অর্থাৎ কি না 3 × 3, 2 × 2, 4 × 4, 5 × 5 এভাবে হয়ে থাকে, এবং তোমাদের সাধারণত 4 × 4টা দেওয়া নেই সিলেবাসে, তোমাদের 2 × 2, 3 × 3 থাকবে। তোমরা যখন হায়ার স্টাডিজে যাবে ম্যাথামেটিক্স নিয়ে তখন, কিংবা বিটেকের ক্ষেত্রে যখন যাবে ম্যাট্রিক্স চ্যাপ্টারে, তখন কিন্তু ম্যাট্রিক্স ডিটারমিনেন্টে সেক্ষেত্রে 4 × 4 থাকতে পারে। ওকে, থাকতে পারে কি থাকবে। এখন তোমাদের জাস্ট 2 × 2 এবং 3 × 3 রয়েছে, তাই আমরা প্রথমে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে এক্সপেনশনটা দেখবো, দেন আমরা থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে এক্সপেনশনটা দেখবো। ওকে, সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে এক্সপেনশনটা দেখার ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টকে আমি ডেল্টা দ্বারা রিপ্রেজেন্ট করছি, এবং সেকেন্ড অর্ডার একটা ডিটারমিনেন্ট আমি ধরে নিচ্ছি A1 A2 B1 B2। ওকে, এটাকে আমরা এক্সপেন্ড কীভাবে করবো না, এটাকে এক্সপেন্ড করার রুলটা হচ্ছে এইভাবে মনে রাখবে। এক্সপেন্ড করার রুলটা হচ্ছে এই বরাবর পদ দুটিকে গুণ করব মাইনাস এই বরাবর পদ দুটিকে। কিভাবে এটা মনে রাখার হচ্ছে যে কি না, মুখ্য কর্ণ বরাবর, এটা কি, এইটা হচ্ছে কি আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল বা মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল মাইনাস এই কর্ণটা মানে একটাই তো প্রিন্সিপাল ডায়াগোনাল থাকে, যে তোমার ম্যাট্রিক্স বলো কিংবা ডিটারমিনেন্টের ক্ষেত্রে, তাহলে আরেকটা যে কর্ণ সেটাকে আমরা গৌণ কর্ণ বলবো, তাহলে সেটাও তো একটা কর্ণ রে বাবা। তাহলে কি না, মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর
পদগুলির গুণফল। ওকে, গৌণ কর্ণ বরাবর পদগুলির গুণফল যদি আমরা করি, পদগুলির গুণফল, তাহলে কিন্তু আমরা কি পেতে পারি না, তাহলে কিন্তু আমরা এটা যে এক্সপেন্ড করে আমরা যেটা পাবো সেটাই কিন্তু আমরা পেতে পারি। এবং এটাকে যদি মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল করি তাহলে কি হবে a1 ইন্টু b2 মাইনাস গৌণ কর্ণ বরাবর কি হবে a2 ইন্টু b1, এবং এটাই হয়ে যাবে এর এক্সপেন্ড। অর্থাৎ সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু এইভাবে এক্সপেন্ড করব। এবং তার এটা কি না, এক্ষেত্রে a1 b2টা কি না, a1 b2টা হচ্ছে গিয়ে তোমাদের মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল, আর a2 b1টা কি না, a2 b1টা হচ্ছে আমাদের গৌণ কর্ণ বরাবর পদগুলির গুণফল। তাহলে আমরা একটা সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে কীভাবে এক্সপেন্ড করব না, সেটা আমি বলে দিচ্ছি যে একটা দ্বিতীয় ম্যাট্রিক্স বলা ভুল, দ্বিতীয় ক্রমের একটি নির্ণায়কের ক্ষেত্রে তার এক্সপেন্ড ভার্সান অর্থাৎ এক্সপেনশনটা আমরা এইভাবে করব কি না, সেক্ষেত্রে আমরা এক্সপেনশনটা এইভাবে করব যে মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর পদগুলির গুণফল। ওকে, এটা কিন্তু অনলি সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সের ক্ষেত্রে, থার্ড অর্ডারের ক্ষেত্রে কিন্তু আলাদা নিয়ম হবে। ওকে, তাহলে কি না মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল মাইনাস হচ্ছে গৌণ কর্ণ বরাবর পদগুলির গুণফল করলে আমরা কিন্তু তার এক্সপেন্ড ভার্সানটা পাবো। অর্থাৎ এই যে একটা কিন্তু এটা একটা ভ্যালু, এটা একটা নির্ণায়ক থেকে আমরা কি পেলাম, একটা ভ্যালু। তাহলে ডেফিনেশনটা স্যাটিসফাই হচ্ছে যে একটা শুধুমাত্র একটা ভ্যালু, নির্ণায়ক হচ্ছে একটা ভ্যালু, যেটা কিন্তু একটা বিশেষভাবে সজ্জিত একটি রূপ থেকে আমরা পেয়ে থাকি, যার ক্ষেত্রে নাম্বার অফ রোজ অ্যান্ড নাম্বার অফ কলামস ইকুয়াল, কারণ দুটো রোজ দুটো কলাম স্কোয়ার ম্যাট্রিক্সের ক্ষেত্রে পসিবল। ওকে, তাহলে এক্সপ্লেন আমরা করলাম। এরপরে একটা এক্সাম্পল যদি আমরা এখান থেকে দেখি, তাহলে এক্সাম্পলটা করলে আশা করি তোমাদের ক্লিয়ার হবে। খুবই সহজ চ্যাপ্টার, এগুলো বেশি চাপ এই চ্যাপ্টারগুলোর ওপর নেবে না, বাট এই চ্যাপ্টারগুলোতে তোমাদের কিন্তু প্রো হতে হবে, কারণ এই চ্যাপ্টারগুলো থেকে কিন্তু কম্পিটিটিভের ক্ষেত্রে ভরে ভরে কোশ্চেন থাকে। ওকে, সেই জন্য তোমাদের ভালোভাবে এখানে তৈরি হতে হবে। এক্সাম্পল যদি আমরা একটা নিয়ে নিই 2 4 5 11, যদি আমি নিই 2 4 5 11, ওকে যদি নিই তাহলে কি হবে, এটাকে এক্সপ্লেন করলে আমরা কি করব, প্রথমে মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল, তাহলে মুখ্য কর্ণ বরাবর কে রয়েছে 2 ইন্টু 11 মাইনাস কি করব গৌণ কর্ণ বরাবর পদগুলির গুণফল 4 ইন্টু 5। ওকে, তাহলে 2 11 কত হবে 22 মাইনাস 4 5 20, তাহলে 22 মাইনাস 20 করলে আমরা কিন্তু 2 পাবো। ওকে, তাহলে এটা একটা দেখলাম। আর একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, আর একটা এক্সাম্পল আমি যেই পিপিটিতে যে এক্সাম্পলগুলো নিয়েছি ওইগুলোই করাচ্ছি। -4 5 -3 3। ওকে, তাহলে এখানে যদি আমরা করি তাহলে কি হবে, মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল কত, -4 ইন্টু 3 কত হয় -12, মাইনাস অফ গৌণ কর্ণ বরাবর পদগুলির গুণফল কত -15 হয়ে যাবে, তাহলে -12 প্লাস 15, তাহলে 15 মাইনাস 12, তাহলে কত হবে 3 হয়ে যাবে। ওকে, তাহলে হয়ে গেল আমাদের। তাহলে এইভাবে জাস্ট, তাহলে সেকেন্ড অর্ডার ম্যাট্রিক্সকে সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্টকে এক্সপেনশন করার যে তার রুলটা কি না, রুলটা হচ্ছে যে মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর পদগুলির মুখ্য কর্ণ, অর্থাৎ মুখ্য কর্ণ তো আমাদের এইটা হয়ে থাকবে না, এইটা হবে মুখ্য কর্ণ, তাহলে মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর পদগুলির গুণফল। ওকে, এইভাবে মনে রাখবে, এবং এটাই মনে রাখলে তোমাদের কিন্তু সেকেন্ড অর্ডারের ক্ষেত্রে এক্সপেনশনটা তোমরা ইজিলি করতে পারবে। ওকে, থার্ড অর্ডারের ক্ষেত্রে একটু হেক্টিক হয়েছে, বাট থার্ড অর্ডারটাও কিন্তু সোজা। এরপরে আমরা চলে আসছি থার্ড অর্ডারের ক্ষেত্রে। ওকে, থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা এক্সপেনশনটা কীভাবে করব। থার্ড অর্ডার আমি ডিটারমিনেন্ট আমি নির্ণায়ক নিয়ে নিচ্ছি। সাপোজ a1 a2 a3 b1 b2 b3 c1 c2 c3। আমার যে পিপিটিটা আমি এটা লিখেছি, আমার পিপিটিতে কিন্তু a1 a2 a3টা কলাম বরাবর রয়েছে, b1 b2 সেকেন্ড কলাম, c1 c2 স্যার, এটা জাস্ট বুঝে নিলে ওখান থেকে তোমরা বুঝে নিতে পারবে। ওকে, তাহলে তাই যদি হয় তাহলে এটা একটা আমরা থার্ড অর্ডারের একটা ডিটারমিনেন্ট নিয়ে নিলাম, 3টে সারি 3টে স্তম্ভ রয়েছে। ওকে, তাহলে এটাকে আমরা এক্সপেন্ড কীভাবে করবো না, এর এক্সপেন্ড করার রুলটা হচ্ছে আমি এটাকে 6ভাবে এক্সপেন্ড করতে পারি। ওকে, কভাবে না 6ভাবে এক্সপেন্ড করতে পারি। কি কি 6ভাবে না, 3টে সারি বরাবর এক্সপেন্ড করতে পারি, কিংবা 3টে স্তম্ভ বরাবর এক্সপেন্ড করতে পারি। আমি যে কোনো একটা সারি বরাবর করে দেখেছি, প্রথম সারি বরাবর, তোমরা অলওয়েজ প্রথম সারি বরাবর করবে, কিংবা তোমরা চাইলে অন্য যে কোনো বরাবরও করতে পারো, 3টে সারি অথবা 3টে স্তম্ভ বরাবরই এক্সপেন্ড হবে। তাহলে আমি এখানে লিখছি প্রথম সারি সাপেক্ষে। ওকে, প্রথম সারি বরাবর না, প্রথম সারির সাপেক্ষে। এক্সপ্যান্ড মানে হচ্ছে বিস্তৃত, তাই বিস্তৃত লিখছি, বিস্তৃত করে পাই। ওকে, কিভাবে করবে না হচ্ছে কি আমি প্রথমে লিখে নিচ্ছি, দেন বুঝাচ্ছি। ওকে, a1 ইন্টু b2 b3 c2 c3 মাইনাস a2 ইন্টু b1 b3 c1 c3 প্লাস a3 ইন্টু কি হয়ে যাবে না, a3 ইন্টু b1 b2 c1 c2 b1 b2
C1 C2 ওকে। তাহলে কি বললাম না, এইটা কিন্তু এর যে এক্সপেন্ড করে আমরা কিন্তু এইটা পাবো। তোমরা বলবে স্যার এত বড় এটা মনে রাখবো কি করে? দেখো, এটা মনে রাখার একটা ট্রিক হচ্ছে যে তুমি যেই সারি বরাবর বিস্তৃত করছো সেই সারি বরাবর প্রথম পদ যেটা নেবে, প্রথম পদ যেটা নিচ্ছ, ওকে, প্রথম পদ যেটা নিচ্ছ সেই প্রথম পদ বরাবর তোমরা সারি এবং স্তম্ভটিকে প্রথম পদ মনে ভালো করে জিনিসটাকে শোনো কি না, তুমি যে সারি বরাবর বিস্তৃত করছো সেই সারি বরাবর প্রথম একটা পদ নেবে, তিনটে তো পদ থাকবে, থার্ড অর্ডার মানে তিনটে পদ থাকবে। যে সারি বা যে স্তম্ভ বরাবর তুমি বিস্তৃত করছো সেই সারি অথবা সেই স্তম্ভ বরাবর পদটিকে নেবে প্রথম পদ, এবং প্রথম পদ বরাবর সারি এবং স্তম্ভ প্রথম পদটির যে সারি এবং যে স্তম্ভের পদ সেই সারি ও সেই স্তম্ভটিকে তোমরা বন্ধ করে দেবে। বন্ধ করে দিয়ে তোমরা যে সেকেন্ড অর্ডারের যে ডিটারমিনেন্টটা পাবে সেই সেকেন্ড অর্ডারের ডিটারমিনেন্টটাকে ওই পদের সাথে গুণ করবে। ওকে, তাহলে আমরা প্রথম সারি বরাবর A1 পদটা নিয়েছি, তাহলে A1 পদটা যখন নিয়েছি তাহলে A1 পদ বরাবর আমরা কি করব, A1 পদটা যে সারি এবং যে স্তম্ভের পদ সেই সারি এবং সেই স্তম্ভটাকে আমরা প্রথমে বন্ধ করব। তাহলে সেই সারি এবং সেই স্তম্ভটাকে যদি আমরা বন্ধ করে দিই, সেই সারি এবং সেই স্তম্ভটাকে যদি আমরা বন্ধ করে দিই, তাহলে বন্ধ করে দিলে আমরা কি পাচ্ছি না, বন্ধ করে দিলে আমরা কিন্তু একটা সেকেন্ড অর্ডার ডিটারমিনেন্ট পেয়ে যাচ্ছি B2 B3 C2 C3, অর্থাৎ সেই পদের সাথে আমরা সেই ডিটারমিনেন্টটাকে গুণ করব B2 B3 C2 C3। ওকে, আশা করছি জিনিসটা বুঝতে পেরেছো। এরপরে আমরা কি করব না, এরপরে একটা মাইনাস সাইন আসবে, এই জিনিসটা মনে রাখবে যে প্লাস আসছে এরপরে মাইনাস আসবে এরপরে প্লাস, এইভাবে অল্টারনেট হতে থাকবে। এরপরে মাইনাস সেম তুমি দ্বিতীয় পদ নেবে, তাহলে দ্বিতীয় পদ বরাবর তুমি সারি এবং স্তম্ভটিকে তুমি বন্ধ করে দাও। দেন তোমরা কি পাচ্ছ না, সারি এবং স্তম্ভটিকে বন্ধ করার পর তোমরা কিন্তু সেকেন্ড অর্ডারের ডিটারমিনেন্ট পাচ্ছ কি না B1 B3 C1 C3, সেটাকে তোমরা গুণ করবে। দেন তোমরা কি করবে, তৃতীয় পদটিকে প্লাস হয়ে যাবে, অল্টারনেট হবে প্লাস, দেন তৃতীয় পদটি তোমরা নেবে, তৃতীয় পদ বরাবর সারি ও স্তম্ভটিকে তোমরা বন্ধ করবে। বন্ধ করার পর তোমরা দ্বিতীয় ক্রমের একটা ডিটারমিনেন্ট পাবে কি না B1 B2 C1 C2, এবং সেটাকে তোমরা গুণ করবে। তাহলে এইটা হচ্ছে, আরেকবার রিপিট করছি কি না, তুমি কোনো একটা তৃতীয় ক্রমের নির্ণায়ককে তুমি ছভাবে এক্সপ্যান্ড করতে পারো, কি কি না, তিনটে সারি বরাবর তিনটে সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারো বা তিনটি স্তম্ভের সাপেক্ষে এক্সপ্যান্ড করতে পারো। ওকে, এখন তুমি যে কোনো সারি অথবা যে কোনো স্তম্ভের সাপেক্ষে এক্সপ্যান্ড করো না কেন, সেক্ষেত্রে তুমি কি করবে না, সেক্ষেত্রে তুমি অলওয়েজ এই জিনিসটা ফলো করবে কি না, প্রথমে সাপোজ তুমি কোনো একটা প্রথম সারি বরাবর বিস্তৃত করছো, তাহলে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করছো, তাহলে কি করবে না, প্রথম সারির সাপেক্ষে যখন তুমি বিস্তৃত করছো তাহলে প্রথম সারির প্রথম পদ নিবে ইন্টু প্রথম পদ যে স্তম্ভ এবং যে সারির পদ সেই স্তম্ভ এবং সেই সারিটিকে বন্ধ করে দিয়ে তুমি যে একটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক পাচ্ছ সেই দ্বিতীয় ক্রমের নির্ণায়কটা প্রথম পদের সাথে গুণ করবে। ওকে, দেন মাইনাস হবে, প্লাস ছিল মাইনাস হবে, মাইনাস করে কি করবে, দ্বিতীয় পদ নেবে, দ্বিতীয় পদ বরাবর সারি স্তম্ভটিকে বন্ধ করে দিয়ে তোমরা যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কটা পাবে সেটাই গুণ করবে। তারপর প্লাস হবে, অল্টারনেট হবে, দেন তৃতীয় পদ নেবে এবং তৃতীয় পদ বরাবর সারি ও স্তম্ভটিকে বন্ধ করে দিয়ে কি করবে না, যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কটা পাচ্ছ সেটাই গুণ করবে। তুমি যে তৃতীয় স্তম্ভ বরাবর সাপোজ করছো, তাহলে তৃতীয় স্তম্ভ বরাবর করলে কি হবে না, তৃতীয় স্তম্ভ বরাবর করলে তোমার হয়ে যাবে কি না, প্রথমে তৃতীয় স্তম্ভ বরাবর প্রথম পদ নেবে, দেন প্রথম পদ রেখে সারি স্তম্ভ বরাবর বন্ধ করে দিয়ে যে নির্ণায়কটা পাবে তৃতীয় ক্রমে সেটা করবে, দেন মাইনাস করে আবার দ্বিতীয় পদ বরাবর সারি স্তম্ভ বন্ধ করে যে নির্ণায়কটা পাবে সেই নির্ণায়কটার সাথে গুণ, দেন প্লাস আবার তৃতীয় পদ বরাবর সারি স্তম্ভ বন্ধ করে দিয়ে যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কটা পাবে সেটাই গুণ করবে। ওকে, এটা এক্সাম্পল না দিলে তোমরা পুরোটা ক্লিয়ার হবে না। ওকে, তো এক্সাম্পল দিয়ে কিন্তু আমি জিনিসটাকে ব্যাখ্যা করে দিচ্ছি যাতে তোমরা ভালো করে বুঝতে পারো। ওকে, আশা করছি এইটুকু তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে যে সারি ছভাবে আমরা এক্সপ্লেন করতে পারি। ছভাবে কী কী না, ছভাবে হচ্ছে গিয়ে যে আমরা প্রথম তিনটে সারি বরাবর এক্সপ্লেন করতে পারি এবং তিনটে স্তম্ভ বরাবর, এবং এই জিনিসটা আমি যেটা মুখে তখন বললাম সেই জিনিসটা তোমাদের কিন্তু পিপিটিতে ভালো করে আমি লিখে দিয়েছি, তো সেই জিনিসটা তোমরা দেখলে আশা করছি বুঝতে পারবে। ওকে, এবং এক্ষেত্রে আমরা আরেকটা এক্ষেত্রে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট একটা আমরা পাবো, সেই পয়েন্টটা আমরা লিখে নেবো। পয়েন্টটা কী রয়েছে না, পয়েন্টটা হচ্ছে গিয়ে যে কোনো, আমি এই যে তোমাদের বললাম না পয়েন্টটা আমি লিখছি না, মুখে বলে দিচ্ছি পয়েন্টটা কি না, পয়েন্টটা হচ্ছে আমি তোমাকে বলছি যে একটা তৃতীয় ক্রমের নির্ণায়ককে আমি কভাবে এক্সপ্লেন করতে পারি, ছভাবে তিনটে সারি বরাবর এক্সপ্লেন করতে পারি বা তিনটে স্তম্ভের সাপেক্ষে এক্সপ্লেন করতে পারি। এখন তোমরা বলবে স্যার ছভাবে এক্সপ্লেন করতে পারছি মানে নিশ্চয়ই ছটা আলাদা আলাদা অ্যান্সার আসবে না, ছভাবে এক্সপ্লেন করতে পারছি মানে কোনো ছটা আলাদা আলাদা অ্যান্সার আসবে না, অলওয়েজ কিন্তু ছটার ক্ষেত্রে কিন্তু সেম অ্যান্সার কিন্তু আমরা পাবো, অর্থাৎ আমি যেভাবে এক্সপ্লেন করি না কিন্তু আমি কিন্তু অলওয়েজ একই। তাই এই জিনিসটা তোমরা মনে রাখবে যে একটা তৃতীয় ক্রমের নির্ণায়ককে আমি যে কোনো সারি অথবা যে কোনো স্তম্ভের সাপেক্ষে বিস্তৃত করি না কেন সর্বদা কিন্তু আমি সেই নির্ণায়কটির মান সমান পাবো, অর্থাৎ একই পাবো।
অর্থাৎ আলাদা কিন্তু কোনো পাবো না। ওকে, তাহলে সেইটাই হচ্ছে কি অ্যান্সার না, সেইটাই হচ্ছে গিয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। ওকে, এরপরে থার্ড অর্ডার ডিটারমিনেন্টের ক্ষেত্রে আমরা কিন্তু একটা এক্সাম্পল দেখে নেবো। ওকে, এক্সাম্পলটা দেখলে আশা করছি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এক্সাম্পলটা কি রয়েছে না, এক্সাম্পলটা আমি দেখে নিচ্ছি যে সাপোজ তোমার কাছে একটা থার্ড অর্ডার দিয়ে দিয়েছে 1 2 3 4 5 6 7 8 9। ওকে, এইটা একটা থার্ড অর্ডার ডিটারমিনেন্ট তোমাদের দিয়ে দিয়েছে। দেখ কি বলেছে না, এইটাকে তোমাদের বিস্তৃত করতে হবে। তাহলে বিস্তৃত করবে কি হবে না, আমি প্রথম সারি সাপেক্ষে সেইটা লিখে দিচ্ছি যে প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করে পাই। ওকে, তাহলে প্রথম সারি সাপেক্ষে যদি বিস্তৃত করি তাহলে কি হবে, প্রথম সারি বরাবর আমাকে প্রথম পদটা নিতে হবে। তাহলে প্রথম পদ কত 1 ইনটু কি হবে না 1 বরাবর আমরা সারি স্তম্ভটিকে বন্ধ করব। তাহলে সারি আর স্তম্ভটিকে বন্ধ করলে আমরা কি পাচ্ছি না, যে দ্বিতীয় ক্রমের ডিটারমিনেন্টটা পাচ্ছি সেটাই গুণ করবো। কি হচ্ছে 5 6 8 9। ওকে, তাহলে 5 6 8 9। ওকে, দেন কি হবে প্লাস মাইনাস হবে, অল্টারনেট হয়ে যাবে। এরপরে দ্বিতীয় পদ 2 এর সাথে কি হবে 2 বরাবর সারি স্তম্ভটিকে বন্ধ করে আমরা যে ডিটারমিনেন্টটা পাচ্ছি সেটাকে গুণ করবো। কত পাচ্ছি 4 6 7 9। ওকে, দেন প্লাস 3 3-এর সাথে কাজ গুণ হবে না, 3-এর সাথে গুণ হয়ে যাবে, 3 বরাবর বন্ধ করে দিয়ে সারি স্তম্ভ 4 5 7 8 4 5 7 8। ওকে, তাহলে কত হচ্ছে না 5 9 45 মাইনাস 8 6 48 মানে কত -3 মাইনাস কত হবে 2 ইন্টু 4 9 36 মাইনাস 42 মানে -6। ওকে, তারপর কি হবে +3 ইন্টু 4 8 32 মানে 32 -3, তাহলে -9 মাইনাস মানে -12 প্লাস এক্ষেত্রে 12 হচ্ছে, তাহলে 0 হচ্ছে। ওকে, তাহলে 0 আসছে। তাহলে এইভাবে কিন্তু এক্সপ্লেন করতে হবে। ওকে, এবং সর্বদা তোমরা লিখবে যে সারি অথবা যে স্তম্ভের সাপেক্ষে বিস্তৃত করো না কেন তোমরা কিন্তু এই জিনিসটা লিখবে। এবং এক্ষেত্রে একটা সাইন কনভেনশন আমি দিয়ে দিচ্ছি। সাইন কনভেনশনটা কিন্তু তোমাদের পিপিটিতে লেখা নেই, সেটা আমি পরে পিপিটিতে অ্যাড করব, মানে আর একটা কনসেপ্টে অ্যাড করব, বাট তোমাদের এইখানে জাস্ট আমি লিখে নিচ্ছি, তোমরা এখান থেকে নোট ডাউন করে নিতে পারো। সাইন কনভেনশনটা হচ্ছে এইটা, প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ এক্সটেনশনের ক্ষেত্রে মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, অর্থাৎ অল্টারনেট হচ্ছে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস। অর্থাৎ তুমি যদি এই স্তম্ভ বরাবর বিস্তৃত করো তাহলে প্রথমে প্লাস দেন মাইনাস দেন প্লাস, এই বরাবর করলে মাইনাস দেন প্লাস দেন মাইনাস, এই বরাবর করলে প্লাস দেন মাইনাস। আমরা এই বরাবর করছিলাম তাহলে কি প্লাস দেন মাইনাস দেন প্লাস, এই জিনিসটা তোমরা মনে রাখবে। ওকে, তোমরা যেই স্তম্ভ বরাবর বা যেই সারি বরাবর এই জিনিসটাকে মাথায় রেখে কিন্তু করতে পারবে। ওকে, তাহলে আশা করছি তৃতীয় ক্রমের এক্সপেনশনটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। এরপরে আমরা দুটো কোশ্চান করবো এই এক্সপেনশন রিলেটেড, দেন কিন্তু আমরা আমাদের লাস্ট যে টপিক মাইনর অ্যান্ড কোফ্যাক্টর সেখানে কিন্তু আমাদের চলে যাবো। ওকে, তাহলে কোশ্চানটা কি রয়েছে না, কোশ্চান নাম্বার 1 আমাদের রয়েছে যে নির্ণায়কটির মান কত হবে, একটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক দিয়ে দিয়েছে 8463 এটা ইকুয়াল টু কত হবে। অপশান এ কি দিয়েছে 1 0 -1 2 1 0 -1 2, আমাদের কত হবে সেটা এক্সপ্লেন করতে হবে। তাহলে এক্সপ্লেন আমরা কীভাবে করবো না, এক্সপ্লেন আমরা কীভাবে জানি যে দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে এক্সপ্লেন কি না, মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর। তাহলে মুখ্য কর্ণ বরাবর কে রয়েছে 8 × 3 মাইনাস গৌণ কর্ণ বরাবর কে রয়েছে 4 × 6। তাহলে যদি করি তাহলে 8 3 24 মাইনাস 4 6 24, তাহলে 24 মাইনাস 24 করলে আমরা 0 পেয়ে যাবো এবং 0 হয়ে যাবে আমাদের অ্যান্সার। অপশান বি ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। ওকে, তাহলে দেখো কত সোজা, এইরকম সোজাই জিনিস কিন্তু তোমাদের থাকবে, যেহেতু খুবই সহজ চ্যাপ্টার। ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট হচ্ছে বাচ্চা বেলাকার চ্যাপ্টার, মানে বাচ্চাদের চ্যাপ্টার, বাট এইগুলো কিন্তু তোমাদের কলেজ লেভেলেও রয়েছে, তাই সেইভাবে কিন্তু ভালো করে এই চ্যাপ্টারগুলোতে তোমাদেরকে তৈরি করতে হবে। ওকে, আশা করছি ক্লিয়ার করতে পারছি জিনিসটা। এরপরে আমরা চলে আসছি 2 নম্বর কোশ্চেন নাম্বার 2-তে। যে কোশ্চেন নাম্বার 2টা কি রয়েছে না, নির্ণায়কটির মান নির্ণয় করতে বলেছে ডেল্টা ইকুয়াল টু আমাদের দিয়ে দিয়েছে কত না, একটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক দিয়েছে 1 -3 2 4 -1 2 1 -3 4 -1, এরপরে রয়েছে 3 5 আর 2 2 2। ওকে, এটাকে আমরা কীভাবে এক্সপ্লেন করবো না, প্রথম সারি হিসাবেকে আমি আর লিখছি না যে প্রথম সারি হিসাবেকে বিস্তৃত করে পাই। প্রথম সারি হিসাবেকে যদি বিস্তৃত করি 1 × কী হবে -1 2 5 2, দেন মাইনাস অফ -3 ইন্টু কী হয়ে যাবে ইন্টু হয়ে যাবে 4 2 3 2 4 2 3 2, দেন আবার +2 এর সাথে হয়ে যাবে 4 -1 3 5। ওকে, এটাকে যদি আমি বিস্তৃত করি তাহলে কী হবে -2 -10, তাহলে -12, তাহলে -12, এরপরে +3 ইন্টু কত হবে 4 2 8 -6 মানে তোমার হয়ে যাবে -2, তাহলে +3 ইন্টু মানে -6 হয়ে যাবে, আর দেন +2 ইন্টু হয়ে যাবে 4 5 20 +3 23 তো
হ্যাঁ 23, তাহলে 2 × 23, তাহলে 23 2 46, -6 40, -12, সরি ভুল করছি কোথাও, 46, কোথাও ভুল করেছি। হ্যাঁ 8 - 6 2 হবে 2, তো এখানে -6 হবে না, +6 হবে, তাহলে -6 40 40 হয়ে যাবে, আমাদের অ্যান্সার কিন্তু হয়ে যাবে 40। ওকে, আমি এখানে ক্যালকুলেশনে মাইনাস একটা বসিয়ে দিয়েছিলাম, তো আমাদের কিন্তু দেখো 40 হয়ে গেল। ওকে, তাহলে এইভাবে কিন্তু খুবই সহজে আমরা কিন্তু জিনিসগুলো বের করতে পারি। এটা আমরা প্রথম সারির সাপেক্ষে বিস্তৃত করেছি। তাহলে এইভাবে খুব সহজে আমরা এক্সপ্যান্ড করতে পারি। তাহলে এক্সপ্যান্ড করার রুলটা হচ্ছে কি, দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে কি, দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে হচ্ছে মুখ্য কর্ণ বরাবর পদগুলির গুণফল মাইনাস গৌণ কর্ণ বরাবর পদগুলির গুণফল। তৃতীয় ক্রমের ক্ষেত্রে আমরা যে কোনো সারি অথবা যে কোনো স্তম্ভ বরাবর বিস্তৃত করতে পারি, 6ভাবে করতে পারি, এবং 6ভাবেই করি না কেন, যেভাবেই করি না কেন আমরা সব ক্ষেত্রে কিন্তু সেম অ্যান্সার পাবো। এবং কিভাবে করব না, হচ্ছে কি যে সারি বরাবর করি না কেন সেই সারি বরাবর প্রথম পদটি নিব, প্রথম পদ বরাবর সারি স্তম্ভকে বন্ধ করে আমরা যে দ্বিতীয় ক্রমের নির্ণায়কটা পাবো সেই দ্বিতীয় ক্রমের নির্ণায়কটা গুণ করব। দেন আবার সাইন কনভেনশনটা আমি বলে দিলাম, সাইন বসাবো। দেন আবার দ্বিতীয় পদটি নেব, দ্বিতীয় পদ বরাবর সারি স্তম্ভকে বন্ধ করে যে নির্ণায়কটি পাচ্ছি বন্ধ করে সেই নির্ণায়কটি গুণ করব। দেন আবার সাইন কনভেনশন বসিয়ে তৃতীয় পদ নেব, তৃতীয় পদ বরাবর সারি স্তম্ভকে বন্ধ করে আমরা যে নির্ণায়কটি পাবো সেই নির্ণায়কটির সাথে গুণ করবো। ওকে, আশা করছি এই জিনিসটা ক্লিয়ার, এক্সপেনশনটা। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত ইন্ট্রোডাকশন করলাম ডিটারমিনেন্টের, এবং তার যে এটা মানে এক্সপেনশনটা আমরা দেখলাম। এরপরে আমাদের লাস্ট আর একটা টপিক রয়েছে মাইনার অ্যান্ড কোফ্যাক্টর। ওকে, সেটাই আমরা এরপরে আসছি। এরপরে আমরা চলে আসছি কি না, এরপরে আমরা চলে আসছি তোমাদের আর একটা টপিক কি না, আর একটা টপিক হচ্ছে তোমাদের মাইনার অ্যান্ড কোফ্যাক্টর। ওকে, তো কোশ্চেন নাম্বার 2 এটা আমরা মুছছি, কারণ কোশ্চেন তো দুটো আমরা এই টপিক রিলেটেড করলাম। এরপরে আমরা চলে আসছি মাইনার অ্যান্ড কোফ্যাক্টর। ওকে, মাইনার, প্রথমে আমি মাইনারটা করাচ্ছি, দেন আমি কোফ্যাক্টরে যাচ্ছি। ওকে, তো মাইনারটা কি না, মাইনার হচ্ছে গিয়ে তোমাদের যেটা কি না কোনো একটি পদের মাইনার, কোনো কোনো প্রথমে আমি এইটা লিখছি যে নির্ণায়কের ক্ষেত্রে, যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে, ডেফিনেশনটা ভালো করে দেখবে, যে কোনো নির্ণায়কের ক্ষেত্রে কোনো একটি পদের মাইনার হচ্ছে ওই পদ বরাবর সারি ও স্তম্ভগুলি বাদ দিয়ে আমরা যে নির্ণায়কটি পেয়ে থাকি, আমরা যে নির্ণায়কটি পাই সেটাই। তাহলে মাইনারটা কি, মাইনারটা আশা করছি বুঝতে পেরেছো। মাইনারটা কি না, মাইনারটা হচ্ছে যে মাইনার কি না কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে মাইনার হচ্ছে গিয়ে ওই নির্ণায়কের মানে কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে মাইনার বের করতে দেয় না। নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো মানে যতগুলো পদ থাকবে যে কোনো একটা পদের মাইনার, বা এরপরে আমরা কোফ্যাক্টর তো আসবো, যে কোনো একটা পদের মাইনার তোমাকে বের করতে দেবে। কিভাবে বের করবে না, যে পদে তোমাকে মাইনারটা বের করতে দেবে সেই পদটি যে সারি ও যে স্তম্ভের পদ, সেই পদ বরাবর ওই সারি এবং ওই স্তম্ভটিকে তোমরা বন্ধ করবে। বন্ধ করার পর তোমরা যে নির্ণায়কটি পাবে সেটা প্রথম ক্রম বা দ্বিতীয় ক্রম বা তৃতীয় ক্রম, যে নির্ণায়কটি তোমরা পাবে সেই নির্ণায়কের মানটাই হচ্ছে সেই নির্ণায়কটির মান, অর্থাৎ সেই নির্ণায়কটির মান বা সেই নির্ণায়কটি হচ্ছে গিয়ে কি না, সেই নির্ণায়কটি হচ্ছে যে ওই পদের মাইনার। ওকে, আশা করছি ডেফিনেশন থেকে তোমরা পুরোপুরি বুঝতে পারোনি, তাই আমি এক্সাম্পলটা নিচ্ছি। ওকে, এক্সাম্পলটা নিচ্ছি, তার আগে আমি বলে দিই, যদি কোনো একটা পদ aij হয়ে থাকে তাহলে aij এর মাইনার হবে ক্যাপিটাল MIJ। ওকে, এইভাবে কিন্তু আমরা একে ডিফাইন করে থাকি, অর্থাৎ কোনো একটা পদ যদি aij হয় তাহলে তার মাইনার কিন্তু অলওয়েজ MIJ হবে। ওকে, আশা করছি এই জিনিসটা বুঝতে পেরেছো। মাইনার যদি মানে পদটা যদি aij হয় তাহলে তার মাইনারটা কিন্তু অলওয়েজ MIJ হবে। ওকে, এই জিনিসটা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি। তাহলে MIJ হবে। ওকে, এটা ঠিক আছে। এখন যে মাইনারটা আমরা বের করব কার ক্ষেত্রে, একটা তৃতীয় ক্রমের ক্ষেত্রেও করব, একটা দ্বিতীয় ক্রমের ক্ষেত্রেও করব, দুটোর ক্ষেত্রে আমরা কিন্তু জিনিসটা করব। ওকে, তাহলে একটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক আমি নিয়ে নিচ্ছি ডেল্টা আমি নিয়ে নিচ্ছি কি না, ডেল্টা নিয়ে নিচ্ছি A11 A12 A21 A22। ওকে, এখন বলছি যে A22 এর
মানে A22 এর তোমাকে মাইনার বের করতে হবে। তাহলে A22 এর মাইনার কী হবে, AIJ এর মাইনার হয়ে থাকে ক্যাপিটাল MIJ, তাহলে A22 এর মাইনার A22 এর মাইনার কি হবে, A22 এর মাইনার হয়ে যাবে M22। তাহলে M22টা কি হবে না, M22 ইকুয়াল টু হয়ে যাবে, আমি কি বললাম মাইনার যে পদের বের করতে দেবে সেই পদ বরাবর সারি ও স্তম্ভটিকে বন্ধ করবে, দেন তোমরা যে নির্ণায়কটি পাবে সেই নির্ণায়কের মানটি হয়ে যাবে গিয়ে ওর মাইনার। তাহলে A22 বরাবর আমরা সারি ও স্তম্ভটিকে যদি আমরা বন্ধ করি, তাহলে সারি ও স্তম্ভটিকে বন্ধ করলে আমরা কিন্তু একটাই পদ পাচ্ছি, এই পদটা A11। তাহলে এর আমরা ডিটারমিনেন্ট বা নির্ণায়ক নেব। তাহলে নির্ণায়ক অফ A11 যদি আমরা নিই, তাহলে কোনো একটা প্রথম ক্রমের পদের নির্ণায়ক সেটা কি হয়, অলওয়েজ সেই নাম্বারটা। তাহলে A11 কিন্তু আমাদের হয়ে গেল মাইনর। ওকে, তাহলে আশা করছি এই জিনিসটা ক্লিয়ার। এরপরে আমরা তৃতীয় ক্রমের ক্ষেত্রেও দেখবো। ওকে, তাহলে দ্বিতীয় ক্রমের ক্ষেত্রে আমরা কি পেলাম না, যে মানে মাইনরটা কি, মাইনর হচ্ছে যে পদ বরাবর তোমাকে মাইনর বের করতে দেবে সেই পদ বরাবর সারি ও স্তম্ভটিকে বন্ধ করবে, দেন তোমরা যে নির্ণায়কটি পাবে সেই নির্ণায়কটির মানটা হয়ে যাবে গিয়ে ওই পদের মাইনর। ওকে, এরপরে আমরা একটা তৃতীয় ক্রমের দেখছি। তৃতীয় ক্রমেরটা দেখলে বুঝতে পারবে যে ডিটারমিনেন্টটা কিভাবে আসছে। তৃতীয় ক্রমের একটা যদি আমি নিই, A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। ওকে, আমি বলছি যে এই পদটা কত, এই পদটা তোমাকে B3 এর মাইনার বের করতে হবে। B3 এর মাইনারটা কি হবে না, B3টা কত নম্বর পদ, AIJ যদি আমি দেখি তাহলে কত, সেকেন্ড রো থার্ড কলাম, তাহলে A23। তাহলে A23 তার মানে কত, মাইনার হয়ে যাবে M23। তাহলে M23 মাইনার M23 হলে M23 কত হবে না, M23 হয়ে যাবে যে পদ B3 এর বলছে, তাহলে B3 বরাবর সারি ও স্তম্ভটিকে বন্ধ করে দাও। B3 বরাবর সারি ও স্তম্ভটিকে বন্ধ করে দিলে আমরা কি পাচ্ছি না, A1 C2 আমরা যে ডিটারমিনেন্টটা পাচ্ছি সেটা হচ্ছে সেকেন্ড অর্ডারের একটা পাচ্ছি, A1 A2 C1 C2 আমরা পাচ্ছি। তাহলে একে আমরা, এর মানটাই তো আমাদের দরকার, তাহলে এর মানটা কত হবে, A1 C2 মাইনাস A2 C1। ওকে, তাহলে এটাই হয়ে গেল তোমাদের কি না M23, অর্থাৎ B3 এর মাইনার কিন্তু আমরা পেলাম A1 C2 মাইনাস A2 C1। তাহলে এইভাবে তোমাদের জিনিসটা বুঝতে হবে। তাহলে কোনো একটা নির্ণায়কের যে কোনো পদের মাইনার যখন বের করতে দেবে, মাইনারটা কি না, যে পদের মাইনার বের করতে দেবে সেই পদ বরাবর সারি ও স্তম্ভটিকে প্রথমে বন্ধ করবে। বন্ধ করার পর তোমরা যে নির্ণায়কটি পাবে সেটা দ্বিতীয় ক্রম, প্রথম ক্রম, তৃতীয় ক্রম যাই হতে পারে, যে নির্ণায়কটি পাবে ওই নির্ণায়কটির মান হচ্ছে গিয়ে ওই পদটির মাইনার, যে পদটির মাইনার তোমাকে বের করতে দিয়েছে। ওকে, আশা করছি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা এগুলো অনেক এক্সাম্পল করার পরেই তোমার কাছে ক্লিয়ার হবে, অনেক না, যা কিছুগুলো এক্সাম্পল করার পর ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আমরা তো এরপরে যে আমাদের কোশ্চেন সেশনটা থাকবে MCQ সেশন, সেখানে তো আমরা করবোই অবশ্যই। এরপরে আমাদের আসছে কোফ্যাক্টর। ওকে, কোফ্যাক্টর জিনিসটা কি না, কোফ্যাক্টর জিনিসটা আর কিছুই না, কোফ্যাক্টর হচ্ছে গিয়ে AIJ এর কোফ্যাক্টর। কোনো একটি নির্ণায়কের ক্ষেত্রে আমি লিখছি যে কোনো একটি নির্ণায়কের ক্ষেত্রে তুমি মাইনারটা যদি জানো কোফ্যাক্টর ইজিলি বের করতে পারবে। এর ক্ষেত্রে একটা ফর্মুলা টাইপ রয়েছে, কোনো একটি নির্ণায়কের ক্ষেত্রে কোনো একটি নির্ণায়কের i তম সারি ও j-তম স্তম্ভের পদ AIJ হলে AIJ এর কোফ্যাক্টর মানে হচ্ছে সহ উৎপাদক, AIJ এর সহ উৎপাদক হবে CIJ হবে। আমরা যেমন মাইনারকে একবার দেখে নিই ভিডিও চলছে কিনা, মাইনারকে যেমন আমরা MIJ দ্বারা রিপ্রেজেন্ট করেছিলাম, কোফ্যাক্টরকে আমরা C, অর্থাৎ মাইনারের M রয়েছে প্রথমে, কোফ্যাক্টরের C রয়েছে, তাহলে একে আমরা ক্যাপিটাল CIJ দ্বারা রিপ্রেজেন্ট করবো। CIJটা কি হয় না, এর ফর্মুলাটা হয়ে থাকে -1 টু দি পাওয়ার I প্লাস J ইন্টু MIJ। ওকে, -1 টু দি পাওয়ার I প্লাস J ইন্টু MIJ। ওকে, এখন এক্ষেত্রে আমার কিন্তু এক্ষেত্রে দুটো পয়েন্ট তোমরা নোট আকারে লিখে নেবে, নোট আকারে দুটো পয়েন্ট লিখে নেবে কি না, I প্লাস J ইফ I প্লাস জে ইকুয়াল টু ইভেন, অর্থাৎ I আর J দুজনের যোগফল যদি আমরা যুগ্ম পাই তাহলে সেক্ষেত্রে কী হবে, -1 টু দি পাওয়ার ইভেন নাম্বার, তাহলে কী হয় সেটা মানে ইভেন 1 হয়ে যায়, তাহলে তখন কী হবে, দেন CIJ ইকুয়াল টু MIJ হয়ে যাবে। অর্থাৎ তোমরা এইভাবে মনে রাখবে যে যখন I প্লাস J দুজনের যোগফলটা ইভেন পাবো তখন কিন্তু CIJটা MIJ এর সাথে সমান হবে। ইফ I প্লাস J
এবং এটা তোমার কিন্তু টাইমটা বাঁচাবে। এই যে নোটটা এটা কিন্তু টাইম বাঁচাবে। যদি অড হয়ে যায় তাহলে CIJটা কিন্তু কী হবে, -1 অড মানে কি -1 হয়ে যায়, তাহলে -MIJ হয়ে যাবে, অর্থাৎ -1 গুণ হয়ে যাবে MIJ এর সাথে। তাহলে তোমার মেন ফর্মুলা হচ্ছে কিন্তু এটা। আর তোমরা এই ট্রিকটাকে মনে রাখবে, এই ট্রিকটাকে মনে রাখলে কিন্তু তোমরা ইজিলি কিন্তু বের করতে পারবে, এবং বের করেও আমি দেখাবো এই ট্রিকটার সাহায্যে। এটা কিন্তু একটা ট্রিক তোমরা মনে রাখতে পারো, যে I প্লাস জে দুজনের যদি যোগফলটা ইভেন হয় তাহলে -1 ইভেন কী হবে, 1 হয়ে যাবে। তাহলে CIJ অর্থাৎ কোফ্যাক্টরটা হয়ে যাবে MIJ সাথে, অর্থাৎ AIJ এর কোফ্যাক্টর এবং তোমার মাইনাস দুজনে সেম হবে। আর যদি অড হয় তাহলে CIJ -MIJ হয়ে যাবে। ওকে, এ হচ্ছে গিয়ে তোমার ফর্মুলা। এখন আমি এক্সাম্পল না দিলে তোমরা কিন্তু জিনিসটা বুঝতে পারবে না। ওকে, তাহলে এক্সাম্পলে একটা সেকেন্ড অর্ডারের আমরা নিয়ে নিচ্ছি প্রথমে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট, দেন থার্ড অর্ডারে একটা দেখবো। সেকেন্ড অর্ডারে যে একটি নিয়ে নিই A11 A12 A21 A22 আমি নিয়ে নিলাম। ওকে, এখন বলছে যে এর ক্ষেত্রে বলছে যে A21 এর কোফ্যাক্টর বের করো, A21 এর সহ উৎপাদক। তাহলে কী হবে, A21 এর সহ উৎপাদক কত হবে, C21 হয়ে যাবে। C21 কারণ AIJ এর সহ উৎপাদক CIJ হতো, তাহলে A21 এর সহ উৎপাদক C21 হলে C21টা আমাদের কত হবে, C21টা আমাদের কত হবে, C21 ইকুয়াল টু আমরা কী করবো না -1 I প্লাস জে মানে 2 + 1 ইন্টু কী হবে, ইন্টু হয়ে যাবে হচ্ছে কি M21। তাহলে কত হবে, এটা হয়ে যাবে -1/3 মানে -1 মানে -M21 হয়ে যাবে। ওকে, তাহলে -M21। এখন A21 এর মাইনারটা কত হবে সেটা আমরা জানলে কোফ্যাক্টরটা বের করতে পারবো। এর মাইনার কী হবে না, মাইনারটা আমরা কীভাবে বের করেছিলাম না, যেই পদটা বের করতে দেবে সেই পদের বরাবর সারি ও স্তম্ভটিকে বন্ধ করো। তাহলে বন্ধ যখনই আমরা করছি তাহলে কোন পদটা পাচ্ছি না, A12 পাচ্ছি, তাহলে -A12 হয়ে যাবে। তাহলে এটাই হয়ে যাবে কিন্তু আমাদের কোফ্যাক্টর। ওকে, এটাই কিন্তু আমাদের কোফ্যাক্টর হয়ে যাবে। তাহলে দেখো এটাও তোমরা বলতে পারো যে 2 + 1 আমরা অড পাচ্ছি, তাহলে C21টা ইকুয়াল টু -M21 হবে। এটা ডিরেক্ট মনে রাখলে আর এইটার সাহায্যে তোমাকে বের করতে হবে না। জাস্ট তোমরা দেখবে যে I প্লাস জে যোগফলটা কি আসছে, যদি ইভেন আসে তাহলে C21 ইকুয়াল টু CIJ ইকুয়াল টু MIJ হবে, আর যদি অড আসে তাহলে CIJ ইকুয়াল টু -MIJ হবে। ওকে, এরপরে তৃতীয় ক্রমের একটা বের করে আমি দেখাচ্ছি। তৃতীয় ক্রমেরটা কিন্তু আমি ট্রিকের সাহায্যে বের করছি। ওকে, সাপোজ তোমাকে একটা দিয়ে দিয়েছে ডেল্টা ইকুয়াল টু A1 A2 A3 B1 B2 B3 C1 C2 C3। ওকে, আমি নিয়ে নিচ্ছি C3 এর কোফ্যাক্টর। তাহলে C3 মানে কি, C3 মানে হচ্ছে কি এটা কত নম্বর পদ, এটা হচ্ছে A33। তাহলে A33 আমি ব্র্যাকেটের C3 লিখছি, এর সহ উৎপাদক টা কত হবে, ক্যাপিটাল C33 হয়ে যাবে। C33 হলে C33টা কী হবে না, C33 ইকুয়াল টু M33 হয়ে যাবে। কেন হয়ে যাবে তোমরা বললে স্যার মাইনাস কেন হলো না, কারণ C33 মানে কি I প্লাস জে কত হবে, 3 + 3 6, তাহলে পাওয়ারটা ইভেন হচ্ছে। তাহলে ইভেন যখন হতো আমরা কি বলছিলাম না, পাওয়ারটা যখন ইভেন হতো তখন MIJ আর CIJ সেম হতো, তাহলে C33 M33 সমান হবে। ইকুয়াল টু কী হয়ে যাবে, M33 আমরা কীভাবে বের করবো না, C3 বরাবর সারি ও স্তম্ভটিকে আমরা বন্ধ করবো, দেন আমরা কী পাবো না ডিটারমিনেন্ট একটা পাবো। সেকেন্ড অর্ডারে কত A1 A2 B1 B2 A1 A2 আর আমরা B1 B2 পেয়ে যাবো, এবং একে এক্সপ্যান্ড করলে আমরা A1 B2 -A2 B1 কিন্তু আমরা পেয়েছি, এবং এটাই হয়ে যাবে তোমাদের কিন্তু C3 এর কোফ্যাক্টর। তাই দেখো কত ইজিলি জাস্ট আমরা ওই ট্রিকটাকে মনে রাখবো। ট্রিকটা কি না, ট্রিকটা হচ্ছে যে যদি I প্লাস জে ইভেন হয় তাহলে CIJ ইকুয়াল টু MIJ হবে, আর যদি I প্লাস জে অড হয় তাহলে CIJ ইকুয়াল টু -MIJ হবে। ওকে, এই জিনিসটা মনে রাখবে। আর CIJ এর ফর্মুলাটা কি না, CIJ এর ফর্মুলাটা হচ্ছে -1 I প্লাস জে ইন্টু MIJ। জাস্ট এই তিনটা জিনিস মনে রাখবে, আর কিছু জানার দরকার নেই এখানে। আর মাইনারটা কীভাবে বের করে না, যে পদের বরাবর মাইনার বের করতে দেবে সেই পদ বরাবর সারি ও স্তম্ভটিকে বন্ধ করবে, বন্ধ করে তোমরা যে নির্ণায়কটি পাবে সেই নির্ণায়কটির মান হচ্ছে ওই পদের মাইনার। এবং কোফ্যাক্টর তো তোমরা ফর্মুলা পেয়ে গেলে, কোফ্যাক্টর হচ্ছে CIJ ইকুয়াল টু -1 I প্লাস জে ইন্টু MIJ। ওকে, তাহলে আশা করছি কোফ্যাক্টর এবং মাইনার জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। এরপরে আমরা কিছু এই রিলেটেড একটা কোশ্চেন করে নেব, দেন কিন্তু আমাদের ক্লাস আজকের কিন্তু কমপ্লিট হবে। তার আগে আমাদের কিন্তু কিছু নোট জানতে হবে, মোস্ট ইম্পর্ট্যান্ট নোট। আমি MIN দ্বারা রিপ্রেজেন্ট করি। MIN মানে কি মিনিমাম না, কিন্তু MIN মানে মিনিমাম, ঠিক আছে ম্যাথের ক্ষেত্রে, বাট আমি MIN মানে মোস্ট ইম্পর্ট্যান্ট নোট আমরা কিন্তু বোঝাবো। MIP মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট, MIQ মানে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তাহলে MIN মানে কিন্তু নট মিনিমাম, MIN মানে হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট নোট। মোস্ট ইম্পর্ট্যান্ট নোটটা কি না, মোস্ট ইম্পর্ট্যান্ট নোট হচ্ছে কোনো একটা ডিটারমিনেন্টকে আমরা যখন এক্সপ্যান্ড করব তখন আমরা কীভাবে এক্সপ্যান্ড করতে পারি না, সেই পয়েন্টটা আমরা নিচ্ছি। কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি, যে কোনো একটি
সারি বা স্তম্ভ বরাবর পদগুলির সঙ্গে ওই পদগুলির সহ উৎপাদকের গুণ করে সহ উৎপাদকের সাথে গুণ করে যোগ করলে আমরা নির্ণায়কটির মান পেয়ে থাকি। তোমাদের পিপিটিতে একটা জিনিস ভুল থাকবে যে গুণ করে আমি শুধু লিখেছি, ওটা তোমরা ঠিক করে নেবে যে গুণ করে যোগ করলে আমরা নির্ণায়কটির মান পাই, অর্থাৎ নির্ণায়কের মান। তাহলে আমরা কি বললাম না, যে কোনো একটা নির্ণায়কের থার্ড অর্ডার, এটা থার্ড অর্ডারের ক্ষেত্রে কোনো নির্ণায়কের থার্ড অর্ডার, এটা সেকেন্ড অর্ডারও হতে পারে। তো থার্ড অর্ডারের ক্ষেত্রে আমি বলছি যে কোনো একটা নির্ণায়ককে আমরা 6 ভাবে এক্সপ্লেন করতে পারি, 6 ভাবে। তাহলে কোনো একটা নির্ণায়কের ক্ষেত্রে আমি যখন 6 ভাবে এক্সপ্লেন করতে পারছি, তাহলে 6 ভাবে মানে 3টে সারি 3টে স্তম্ভ, তাহলে যে কোনো একটা সারি বা যে কোনো একটা স্তম্ভ বরাবর আমরা প্রত্যেকটি পদের সাথে ওই পদের সহ উৎপাদকের গুণ করে আমরা যদি যোগ করি, তাহলে কিন্তু ওই নির্ণায়কের মানটা পেতে পারি। তাহলে কিন্তু আমরা এই পয়েন্টটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। ওকে, যেমন আমি দেখিয়ে দিচ্ছি যে তোমাদের সাপোজ A1 A2 A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33, একে কিন্তু আমরা 6 ভাবে লিখতে পারি। কি কি 6 ভাবে আমি লিখে দেখিয়ে দিচ্ছি, যে A11 যদি আমি নিই তাহলে এর সাথে C11 হবে, প্লাস A12 C12 প্লাস A13 C13। ওকে, আবার লিখতে পারি A21 C21 প্লাস A22 C22 প্লাস A23 C23, অর্থাৎ যে সারিটা নিচ্ছি সেই সারি বরাবর পদগুলির সহ উৎপাদক, অর্থাৎ A21 নিচ্ছি এ সহ উৎপাদক C21, A22 নিচ্ছি C22। এরপরে আমরা A31 যদি নিই তাহলে C31 হয়ে যাবে, প্লাস A32 যদি নিই তাহলে C32 হয়ে যাবে, প্লাস A33 যদি নিই C33 হয়ে যাবে। ওকে, এবং স্তম্ভ বরাবর তোমরা নিজেরা লিখে নেবে, তোমাদের পিপিটিতে কিন্তু স্তম্ভ বরাবরগুলো লেখা রয়েছে। ওকে, যেহেতু এখানে জায়গা নেই তাহলে কিন্তু আমি শুধুমাত্র সারি বরাবর, তাহলে এটা কিন্তু নির্ণায়কের মান। ওকে, আশা করছি জিনিসটা ক্লিয়ার করতে পেরেছি। আর একটা পয়েন্ট আমি এখানে লিখছি, পয়েন্টটা কি না, পয়েন্টটা হচ্ছে কোনো নির্ণায়কের, এখানে এই পয়েন্টটাতেও আমার পিপিটিতে কিছু মিস্টেক রয়েছে, কোনো নির্ণায়কের যে কোনো একটি সারি বা স্তম্ভ বরাবর পদগুলির সঙ্গে পদগুলির সঙ্গে অন্য সারি বা স্তম্ভের অন্য একটি সারি বা স্তম্ভের পদগুলির সহ উৎপাদকের গুণফল সর্বদা 0 হবে। অর্থাৎ কোনো একটা সারির যদি আমরা এলিমেন্ট নিয়ে থাকি A11, তার সাথে আমি যদি সারি নিই তাহলে সারিরই কোফ্যাক্টর নিতে হবে, অন্য একটা সারি যে সারি নিচ্ছি তার সাথে অন্য একটা সারির কোফ্যাক্টর, সারির স্তম্ভের পদগুলি সহ উৎপাদকের গুণফলের সমষ্টি। এখানে একটা এই জিনিসটা আমার পিপিটিতে মিস্টেক রয়েছে, গুণফলের সমষ্টি। ওকে, তাহলে কি হবে না, সহ উৎপাদকের গুণফলের সমষ্টি সর্বদা কি হবে, সর্বদা কিন্তু 0 হবে। তাহলে যদি সারি নিই তাহলে অন্য একটা সারি নিতে হবে, স্তম্ভ যদি একটা নিই তাহলে অন্য একটা। তাহলে A11 নিচ্ছি আমি, সেক্ষেত্রে C21 প্লাস A12 C22 প্লাস A13 C23 যদি করি তাহলে এটা কিন্তু বলে 0 হবে। ওকে, এইভাবে কিন্তু তোমরা এই জিনিসটাকে বুঝতে পারবে, এবং এই পয়েন্টগুলো কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। ওকে, তাই এই পয়েন্টগুলো কিন্তু মাথায় রাখবে। এরপরে আমাদের কিন্তু মোটামুটি থিওরি কমপ্লিট। এরপরে আমি দুটো কোশ্চেন করাবো এই রিলেটেড, মাইনর কোফ্যাক্টর রিলেটেড, দেন কিন্তু আমাদের আজকের ক্লাস কমপ্লিট।
ওকে, এরপরে নেক্সট ক্লাসে আমরা কি করব, নেক্সট ক্লাসে এই যে পার্টটার যা এমসিকিউ রয়েছে অর্থাৎ এই থিওরি রিলেটেড যতগুলো এমসিকিউ আমাদের রয়েছে সেই এমসিকিউগুলো কিন্তু আমরা করে নেব। ওকে, এরপরে আমাদের কি রয়েছে না, এরপরে আমাদের রয়েছে যে কোশ্চেনটা আমাদের রয়েছে যে কোশ্চেন নাম্বার 3 আমরা কিন্তু করব। কোশ্চেনটা আমাদের কি হয়েছে 12/7/0/5/8/3, 12/7/0/5/8/3, আর তারপরে হচ্ছে 6/7/0। ওকে, 6/7/0 কি বলেছে না 5-এর মাইনার আর 8-এর কোফ্যাক্টর। 5-এর মাইনার কত হবে, 5-এর মাইনার 8-এর সহ উৎপাদক কত কত হবে, তোমাদের পয়েন্ট অপশান রয়েছে, আমি কিন্তু এখানে অপশান দিচ্ছি না, আমি এমনি সলভ করিয়ে দিচ্ছি। তাহলে 5-এর মাইনর মানে 5টা কোন বরাবর রয়েছে, যেই বরাবর রয়েছে তার আমাদের কি করতে হবে, তার আমাদের যে সারি ও স্তম্ভটাকে বন্ধ করতে হবে। তাহলে বন্ধ করলে আমরা কি পাবো না, বন্ধ করে দিলে আমরা কিন্তু পাচ্ছি 7070 পাচ্ছি 7070। তাহলে তার নির্ণায়কটা কত হবে। তাহলে এর আমরা কিন্তু মাইনারটা বের করলাম, যে মাইনারটা আমাদের কত হলো না 5-এর মাইনার কিন্তু আমরা 0 পেলাম। ওকে, এরপরে আমরা 8-এর কোফ্যাক্টর আমাদের বের করতে হবে। 8টা কত নম্বর পদ আমরা একটু দেখে নেব। 8টা কত নম্বর পদ রয়েছে না দ্বিতীয় সারি দ্বিতীয় স্তম্ভ, তাহলে কত A22। ওকে, A22 হচ্ছে কি আমাদের 8। তাহলে A22 যদি 8 হয় তাহলে I02 J02, তাহলে I প্লাস J কত হবে 2 + 2 4। তাহলে I প্লাস এর সহ উৎপাদকটা তাহলে কত হবে, এর সহ উৎপাদকটা হয়ে যাবে C22। তাহলে C22 = আমরা লিখতে পারি M22। কেন, কারণ হচ্ছে গিয়ে যে 2 + 2 কিন্তু আমাদের 4 হয়েছে, তাহলে -1/4, মানে যখন I প্লাস জে ইভেন হয় তখন কিন্তু C22 মানে CI যে MI যে সমান হয়, তাহলে C22 = M22। তাহলে M22টা কত হবে না, M22টা হয়ে যাবে 8 বরাবর আমাদের সারি স্তম্ভটাকে বন্ধ করে দাও। তাহলে বন্ধ করে দিলে 12/0/60 পড়ে থাকছে, তাহলে 12/0/60। ওকে, এখান থেকেও বের করলে আমরা কিন্তু 0 পেয়ে যাবো। ওকে, তাহলে এইভাবে জিনিসগুলোকে ভেবে দেখে নেবে। ওকে, এবং এইভাবে কিন্তু ক্যালকুলেশন করবে। তাহলে আশা করছি জিনিসটাকে বুঝতে পেরেছো, এবং তোমাদের আজকের ক্লাসে যা আমাদের থিওরি ছিল যে ডিটারমিনেন্ট এর তোমার ডেফিনেশনটা করলাম, তার এক্সপেনশন আমরা দেখলাম যে কিভাবে এক্সপ্লেন করতে পারি, সেকেন্ড অর্ডার থার্ড অর্ডার দুটোই দেখেছি, আর আমাদের ছিল হচ্ছে মাইনার কোফ্যাক্টর। এই ছিল আজকের ক্লাসের থিওরি। আশা করছি ক্লাসটা খুবই ভালো লেগেছে এবং খুবই মন দিয়ে তোমরা ক্লাসটাকে অ্যাটেন্ড করেছো। তাহলে যদি অ্যাটেন্ড করে থাকো মন দিয়ে, তাহলে আশা করছি সব জিনিসটাই ক্লিয়ার হবে। পুরোটা হয়তো ক্লিয়ার হয়ে থাকবে না, বাট বাকি যেটুকু রয়েছে এরপরে যে আমরা কোশ্চেন সেশনটা করব ওখানে কিন্তু আবার আমি থিওরিগুলোকে শর্টে আমি কিন্তু রিভাইজ করে দেওয়ার চেষ্টা করব। এবং তোমাদের তো এমসিকিউ এক্সপ্রেস যখন হবে তখন তো থিওরিগুলো আবার রিভাইজ হবে, এবং তোমাদের নেক্সট উইকে কিন্তু তোমাদের ম্যাট্রিক্স চ্যাপ্টারের ওপর কিন্তু এমসিকিউ এক্সপ্রেস আসতে চলেছে। তো ম্যাট্রিক্স চ্যাপ্টারটাকে খুব ভালোভাবে রিভাইজ করে রাখো যাতে ওখানে কোশ্চেনগুলো তাড়াতাড়ি করতে পারো। ওকে, এবং তোমাদের এই ক্লাসটা আশা করছি খুব ভালো লাগছে, এবং এরপরে তোমাদের এই ক্লাসটা তোমরা পাবে হচ্ছে গিয়ে আই থিঙ্ক সানডে করে পাবে, অর্থাৎ আজকে আমি স্যাটারডে রেকর্ড করছি, সানডে করে হয়তো বিকালের দিকে কিংবা রাতের দিকে করে তোমরা ক্লাসটা পাবে আমাদের চ্যানেলে। তো ক্লাসটা পাওয়া মতোই তোমরা অ্যাটেন্ড করে নেবে, অর্থাৎ ক্লাসটা দেখে নেবে। দেন এরপরের যে ক্লাসটা সেটা তোমরা মানডে করে পাবে, মানডে অর্থাৎ সোমবার তোমরা কিন্তু এর যে এমসিকিউ যা রয়েছে অর্থাৎ 14টা এমসিকিউ রয়েছে আই থিঙ্ক, তো 14টা এমসিকিউ আমরা একটা ক্লাসে লেভেল 1 14টা এমসিকিউ সলভ করে নেবো। অর্থাৎ ওই এমসিকিউগুলো সলভ করলে তোমাদের এই কনসেপ্টটা আরও একবার রিভাইজ হয়ে যাবে, আর তো এমসিকিউ এক্সপ্রেসর তো রিভাইজ হবেই। তো আশা করছি ক্লাসটা খুবই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করে দেবে, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে রাখবে যাতে আমাদের ক্লাসের আপডেটগুলো তাড়াতাড়ি পেয়ে যেতে পারো, এবং ক্লাসগুলো তোমার বন্ধু বান্ধবের মধ্যে বেশি বেশি করে শেয়ার করো যাতে তারাও ক্লাসগুলো দেখে তাদের প্রিপারেশানটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। ওকে, এবং তোমাদের শুভদীপদার কালকেই অর্থাৎ তোমরা শনিবার আমার ক্লাসটা পাবে, এবং রবিবার, এবং ওই রবিবারই তোমাদের শুভদীপদার আসতে চলেছে, অর্থাৎ সেমিস্টার 3 লাস্ট যে 50 ডেজ 45 ডেজ বা 50 ডেজ যে স্ট্র্যাটেজি ওটা নিয়ে শুভদীপদার একটা ভিডিও আসবে, এবং ওই ভিডিওটা তোমরা অবশ্যই সকলে অ্যাটেন্ড করবে। তোমরা কিন্তু ওখান থেকে লাস্টের টাইমে যে কীভাবে তোমরা প্রিপারেশানটা করবে একটা স্ট্র্যাটেজি মেনটেন করে, সেটা তোমরা ওখান থেকে দেখলে বুঝতে পারবে আশা করছি। তো আর বেশি বকে তোমাদের টাইম ওয়েস্ট করবো না, মন দিয়ে ফাটিয়ে পড়াশোনা করো, ভালো থেকো সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, তো তখন পর্যন্ত টাটা।